আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মিটিংটা শুরু করতে যাচ্ছি। তো এ সপ্তাহে আমাদের যে মিটিং বলেন বা সেশন যাই বলেন, তো আমাদের বিষয়টা হলো বিজনেসের শুরুর কথা। অর্থাৎ আমরা যে বিজনেস করতেছি, এখানে যারা জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ সকলেই বিজনেস করি। হ্যাঁ, কেউ নতুন শুরু করেছি, কেউ দীর্ঘদিন যাবত করতেছি। তো বিজনেস শুরু করা কিংবা বিজনেস শুরু করার পরে কিছু জিনিস আছে, এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে খেয়াল করতে হয়। তাহলে বিজনেসে সফল হওয়াটা অনেক সহজ হয়ে যায়। সফল যে হওয়াই যায় এটা না, সফল হওয়াটা অনেক সহজ হয়ে যায়। কারণ সফল হবে কি হবে না এটা কারোর কাছে কোনো গ্যারান্টি নেই যে এভাবে চললেই যে সফল হয়ে যাবে। কারণ বিজনেসে সফলতা এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। কারণ রুটি রুজি এটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহ, পথ বাতলে দিয়েছেন, এই পথে চলবা, এভাবে চলবা, হালাল রুজি ইনকাম করবা, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বরকত দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদাবদ্ধ আমাদের সাথে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো যারা বড় বড় বিজনেসম্যান তারা মূলত এটাকে বের করেছে যে আসলে এই সকল বিষয়গুলো যদি বিজনেসের ক্ষেত্রে খেয়াল করা হয়, লক্ষ্য করা হয়, তাহলে বিজনেসটা অনেকটা সহজ হয়ে যায় এবং সফলতাটাও অনেকটা সহজ হয়ে যায়। তো আজকের আমরা এই বিষয়টা নিয়েই একটু টুকটাক আলোচনা করব আমার স্বল্প জ্ঞানের আলোকে, যে বিজনেসের শুরুর কথা। বিজনেস শুরু করার আগে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে, কারণ কিছু কিছু বিষয় আছে এই বিষয়গুলো যদি লক্ষ্য করা হয় তাহলে খুব ভালো ভাবেই সফল হওয়া যায়। আবার কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি ধ্যান ধারণার ভিতরে নিয়ে আসা হয় তাহলে খুব মানে দ্রুতই অসফলতা এসে পড়ে, ব্যর্থ হইতে হয়। তো শেষ দিক দিয়ে আমরা ব্যর্থতার যে কারণগুলো কয়েকটা এটা আমরা উল্লেখ করব। অনেকগুলো কারণ আছে এর ভিতরে, বাছাই করা যে কয়েকটা বিষয় এটাই আলোচনা করব। আর আম, কারণ হলো অনেকগুলো কারণ বলার সময়ও নাই, কারণ লিমিটেড সময়, অল্প সময়ের কথা বলেছিলাম যে ৮টা থেকে ৮টা ৪০ পর্যন্ত, কিন্তু সেটা আমাদের শুরু করতে করতে ৮টা ২০ বেজে গেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করেছি। তো বিজনেসের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো কি আমাদের মানসিক প্রস্তুতি। তো মানসিক প্রস্তুতিটা এটা কেন দরকার? কারণ বিজনেসের ক্ষেত্রে আমাদের উপার্জনের যে ২টা সিস্টেম, তো একটা হলো যে বিজনেস করা অথবা কি জব করা। তো কেউ যদি বিজনেস করতে যায় তাহলে তাকে অবশ্যই এই চিন্তাটা করতে হবে, আমি জবে সাধারণত যতটুকু কষ্ট করব তার চেয়ে কয়েক গুণ বেশি আমাকে কষ্ট করতে হবে। কারণ জবের ভিতরে অন্যে আমাকে বাতলে দিবে যে এখন থেকে এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত তুমি কাজ করবা, এটা করবা, এটা করবা না। কিন্তু একজন বিজনেসম্যান সে কিন্তু সবসময় চিন্তা করবে যে আমার বিজনেসটা কিভাবে আমি গ্রো করব, কিভাবে আমি উন্নতি করব, ঠিক আছে? এবং নতুন নতুন আইডিয়া সে জেনারেট করবে, নতুন নতুন মার্কেটিং সিস্টেম গুলো সে তৈরি করবে, এটা তো সবসময় তার জেহেনের ভিতরে চলতে থাকবে। এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, দেখা যাবে কোনো মাসে লস হবে, কোনো মাসে লাভ হবে, কোনো মাসে দেখা যাবে পুরাই লস। তো এই যে একটা যে ধকল, একটা যে মানে পেরেশানি, এইটাকে সে মেনে নিতে পারবে। এই মেনে নিতে যে পারবে এটার একটা মানসিক প্রস্তুতি সে বিজনেসের শুরুতেই নিতে হবে, ঠিক আছে? যে সফল আমি হয়েই যাব এরকম না, যে আমার ভিতরে ব্যর্থতা আসতে পারে। তো এই ব্যর্থতাকে আমি কাটিয়ে উঠবো এবং সফল হব, এরকম একটা মানসিক প্রস্তুতি তার অবশ্যই থাকতে হবে একজন উদ্যোক্তার কাছে এবং একজন মানে বিজনেসম্যানের কাছে, যে তার এরকম মানসিক মানসিক প্রস্তুতি তার থাকতে হবে। এরপরে যেটা হলো যে বিজনেস আইডিয়া। বিজনেস শুরু করার আগে বা আমরা শুরুই করে দিলাম, তো বিজনেস আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি কোনো প্রকার আইডিয়া ধারণা না নিয়েই যদি আমি বিজনেসে নামি, তাহলে আমার অসফল হওয়ার দরজা খুলে যায়। কারণ আমি যে জিনিসটা শুরু করব,
যে প্রতিষ্ঠানে ভর্তি হইব পড়ালেখার জন্য, ওই প্রতিষ্ঠান সম্বন্ধে কিন্তু আমি কিন্তু খুব ভালোভাবে জানি যে আসলে এখানে পড়াশোনা কেমন হয়, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো ঠিক তদ্রুপ আমি যে বিজনেসটা করব, আমার আইডিয়াটা কি, আমি কোন সিস্টেমে করব, কোন ওয়েতে করব, আমার টেকনিকটা কি হবে, ঠিক আছে, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, কোন প্রোডাক্ট সম্বন্ধে আমার ভালো ধারণা আছে, ভালো আইডিয়া আছে, ঠিক আছে, যে সোর্সিংটা কোথায় ভালো পাওয়া যাবে, অল্পতে অল্প দামে বা অল্প প্রাইসের ভিতরে আমি কোথা থেকে এগুলো কালেক্ট করতে পারবো, সংগ্রহ করতে পারবো, এটাকে খুব ভালোভাবেই বিজনেসের শুরুতেই এটা জেনারেট করতে হবে। নচেৎ দেখা যাবে যে বিজনেস শুরু করার পরে আহ, এই যে সোর্সিং তালাশ করা, ঠিক আছে, কোথা থেকে সহজে পাবো, কোথা থেকে কম দামে পাবো, এটা আহ, খুঁজতে খুঁজতে একটা বড় একটা সময় পার হয়ে যায়। তো ওই সময় দেখা যায় ওই সময়টায় কিন্তু সে পিছাই যাইতেছে, কারণ সে তো একটা টার্গেট নিয়ে আসছিল যে 6 মাসের ভিতরে একটু করব, কিন্তু দেখা গেল যে তার এই যে প্রোডাক্ট সোর্সিং বা আইডিয়াটা বের করতে করতেই দেখা গেল যে তার একটা বড় একটা সময় চলে গেল। তো তার যখন টার্গেটে সে যাইতে না পারে, তখন কিন্তু তার ভিতরে এক প্রকার হতাশা কাজ করতে থাকে। তো এই বিজনেস শুরু করার আগে একটা আইডিয়া তার নিয়ে নিতে হবে, যে প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া হতে পারে সেটা, যে প্রোডাক্ট আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা সম্বন্ধে আমি কতটুকু জানি, বা কাস্টমাররা যে যদি জিজ্ঞেস করে, ঠিক আছে, এটার আমি ডিটেলস বলতে পারবো কি পারবো না, ঠিক আছে, এ টু জেড বলতে পারবো কি পারবো না। তো এটাও খুব ভালোভাবে তাকে রপ্ত করতে হবে। এরপরে হলো কি, বিজনেস প্ল্যান, যে আমার প্ল্যান কি, আমি যে বিজনেস করব, এই প্রোডাক্ট নিয়ে করব, আর কেউ ফ্রুটস আইটেম নিয়ে করে, কেউ ক্লোথস আইটেম নিয়ে করে, ঠিক আছে, কেউ ডিজিটাল যে প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়ে করে, যে প্রোডাক্ট নিয়েই করুক না কেন, সবগুলোই তো প্রোডাক্ট। তো এর প্ল্যান কি, আমার আসলে প্ল্যানটা কি, কি সিস্টেমে আমি বিজনেসটা করব, হ্যাঁ, যে কত দিনে আমি কতটুকু আগাবো, এবং কত টাকা ইনভেস্ট করব, এবং কোথা থেকে শুরু করব। তো এই বিষয়টাকে বিজনেসের আগেই খুব ভালোভাবেই করতে হবে। আমি কয়জন লোক খাটাবো, হ্যাঁ, আমি কয়জন লোক খাটাবো, আমি কি একাই কাজ করব নাকি আরো 2 জন আমি আমার সাথে সহকারী নিব। তো আমি যদি সহকারী নেই, তাহলে এই সহকারীদেরকে আমি কিভাবে মানে চালাবো, তাদের বেতন দেবো বা তাদের পারিশ্রমিক দেবো, এইগুলো শুরুতেই তার একটু নির্ধারণ করে নিতে হবে। নচেৎ দেখা যাবে যে কিছুদিন যাওয়ার পরে যে ওই তার যে লক্ষ্য, সেই লক্ষ্যতে সে পৌঁছাতে পারলো না, অথবা যে তার যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী সে আগাইতে পারলো না, কিন্তু সে যে লোকবল যে নিয়োগ দিয়েছে, তো এই লোকবল নিয়োগ দেওয়ার কারণে তার তো একটা বড় একটা অংশ চলে যাচ্ছে, একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে। তো এরপরে দেখা যাবে যে এই ধারাবাহিকভাবে যদি এভাবে চলতে থাকে, আর ওইরকম যদি না থাকে প্ল্যান, পরিকল্পনা, তাহলে আম, একটা পর্যায়ে দেখা যাবে তার একটা বড় একটা অ্যামাউন্ট চলে গেছে, কিন্তু তার কাজের কাজ কিছুই হচ্ছে না। তো এই জন্য বিজনেস প্ল্যানটা খুব ভালোভাবে সাজাইতে হবে, যে আমি আসলে আমি কাদের কাছে আমার প্রোডাক্ট গুলো আমি সেল করব, কয়জন আমি নিয়োগ দিব, আমি কি কি প্রোডাক্ট নিয়ে আসলে শুরু করব। তো এই যে একটা প্ল্যান, পরিকল্পনা, ঠিক আছে, এই পরিকল্পনাটা খুব গুরুত্বের সাথে আহ, করতে হবে, যে আসলে আমি কি অনলাইনেই শুরু করব নাকি অফলাইনে শুরু করব। আচ্ছা, অফলাইনে যদি আমি শুরু করি, তাহলে আমার মানে বিক্রির সিস্টেমটা কি হবে, মার্কেটিং এর সিস্টেমটা কি হবে। তো এটাও তার এই প্ল্যান অন্তর্ভুক্ত। তো এগুলো খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে। এবং টাইমিং এর একটা ব্যাপার আছে, ঠিক আছে, যে আমি কত সময়ের ভিতরে কতটুকু হুম, আগাইতে পারবো, আগাইতে হবে, এটাও খুব ভালোভাবেই করতে হবে, যে আমি দিনের ভিতরে কতটুকু সময় দিতে পারবো। এই বিষয়গুলো সবকিছু মাথায় নিয়ে তার আগাইতে হবে। নচেৎ দেখা যাবে যে আশানুরূপ যদি সে না পারে, আগাতে না পারে, তাহলে তার ভিতরে হতাশা এসে পড়বে কিন্তু। তো এই জন্য তার বিজনেসে সফল হওয়ার জন্য অবশ্যই বিজনেস প্ল্যানটা খুব সুন্দরভাবে সাজাইতে হবে। এরপরে হলো যে মার্কেটিং। তো মার্কেটিং একটা মানে বহুল ব্যবহৃত এবং একটা ব্যাপক অর্থে ব্যবহার হয় মার্কেটিং। তো মার্কেটিং কি জিনিস এটা উম, মানে এটা আমরা সবাই বুঝি। তো কিন্তু কথা হলো যে মার্কেটিং কোন ওয়েতে করব, কয়টা সিস্টেমে করব, ঠিক আছে। তো মার্কেটিং এখন যেহেতু ডিজিটাল যুগ, ঠিক আছে, আধুনিক যুগ, অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমাদের সাথেই আছে, কাছেই আছে। তো এই মার্কেটিং এর টা অনেকটা সহজ হয়ে গেছে, ঠিক আছে। ট্র্যাডিশনাল মার্কেটিং এক সময় ছিল যে পোস্টার টানানো হয়তো, ব্যানার, বিলবোর্ড, ঠিক আছে, সব জায়গায় ব্যাপক আকারে। এখনো ব্যানার, বিলবোর্ডের
এটাকে আমরা অস্বীকার করতে পারি না। এটা অবশ্যই লাগবে, এটা দরকার আছে। টিভিতে অ্যাড ছিল, এখনো টিভিতে অ্যাড আছে। তো এগুলো হলো ট্র্যাডিশনাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত, ঠিক আছে? কিন্তু ডিজিটাল যে মার্কেটিং আছে অ্যালগরিদম সিস্টেম ব্যবহার করে ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি ডিজিটাল মানে কন্টেন্ট ক্রিয়েট করে তারপরে মার্কেটিং করা, ঠিক আছে? তো এইটা আসার কারণে আমাদের মার্কেটিংটা অনেকটা সহজ হয়ে গেছে। তো মার্কেটিং এ তো সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো কি আমাদের বড় একটা কস্ট এখানে চলে যায়। মার্কেটিং অনেক ব্যয়বহুল। কিন্তু আমাদের কাছে ডিজিটাল ডিভাইস গুলো আসায় মার্কেটিংটা অনেকটা সহজ হয়ে গেছে। যেমন আমরা যারা অধিকাংশই এখানে যারা আছি সবাই কিন্তু ফেসবুক বাই বিজনেস করি। ফেসবুকের মাধ্যমে বিজনেস করি। তো ফেসবুকের মাধ্যমে যে বিজনেস গুলো করি সেটাও কিন্তু আমরা ৩ সুরাতে করি। ৩ টা পদ্ধতিতে করি। হয়তো নিজের প্রোফাইলের মাধ্যমে করি, অথবা পেজের মাধ্যমে করি, অথবা গ্রুপের মাধ্যমে করি। তো আর এই সবগুলো গ্রুপ এবং পেজ, গ্রুপ এবং যে নিজের প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। কিন্তু পেজের মাধ্যমে যদি করি তাহলে ২ টা ওয়ে আছে। একটা হলো যে পেইড মার্কেটিং আর একটা হলো কি ফ্রি মার্কেটিং। তো ফ্রিতে নিয়মিত অ্যাক্টিভ থাকা, নিয়মিত পোস্ট করা, নিয়মিত নিজের আ পেজটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করা, ঠিক আছে? তো পেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় কমেন্ট করে নিজের পেজে ভিজিটর নিয়ে আসা। তো এই যে সিস্টেম গুলো আছে, এই সিস্টেম গুলোর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আম মার্কেটিং করতে পারি এবং আ খুব সহজেই আমরা এখান থেকে কাস্টমার নিয়ে আসতে পারি। তো মার্কেটিং এর আরেকটা যে ট্র্যাডিশনাল সিস্টেমের অন্তর্ভুক্ত এটা, সেটা হলো কি যে টেকনিক। আমাদের যে বন্ধু-বান্ধব, বন্ধু মহল আছে, ঠিক আছে? তাদের মাঝেও এই জিনিসটাকে শেয়ার করে দেয়া। যে কিভাবে? যে যাদের সাথে ভালো সম্পর্ক আছে তাদেরকে বলা যে, "আমার তো এই প্রোডাক্টটা আমি নিয়ে আসছি, আমি এই প্রোডাক্টটা সেল করি। তুই কি আমার প্রোডাক্টটার একটু কাজ করে দিবি?" তো কি কাজ করে দিবি? তোর স্টোরিতে একটু শেয়ার দিয়ে দে। ঠিক আছে? বা তোর টাইমলাইনে একটু শেয়ার দিয়ে দে। তো স্বাভাবিকভাবে যে কেউ যদি অন্যকে সাজেস্ট করে তাহলে কিন্তু ওইটা নিজের ঢোল পিটানোর চেয়ে অন্য একজনের যদি একটু আগাই দেয়, ঠিক আছে? ঢোল পিটাই দেয় তাহলে একটু ভালো হয়। হ্যাঁ? আমি এই জিনিসটা সেল করি। এটা আমি নিয়মিত পোস্ট করতেছি, নিয়মিত প্রচার করতেছি। সাথে আমি আরেকজনকে নিয়ে আসলাম, সেও তার টাইমলাইন থেকে শেয়ার করে দিল যে অমুক ব্যক্তি অমুকে এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আমার পরিচিত ব্যক্তি প্রোডাক্ট গুলো খুব ভালো। সাথে, সাথে কিন্তু এটা আপনার চেয়ে কিন্তু ওটার রিঅ্যাকশন বেশি হবে। কারণ একজন মানে সাপোর্টার পাওয়া গেল। তো একজন সাপোর্টার পাওয়া গেল। অর্থাৎ আপনার প্রোডাক্ট যে ভালো সেটা স্বীকৃতি সে দিচ্ছে। তো নিজের প্রোডাক্ট ভালো, নিজের স্বীকৃতি তো মানুষ দিবেই। কিন্তু অন্য একজন যখন দেয় তখন এটা মানুষের ভিতরে ভালো একটা বড় ধরনের প্রভাব ফেলে। এইজন্য কি অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমাদের যারা বন্ধু-বান্ধব আছে তাদের সাথে একটু ভালো একটা সম্পর্ক তৈরি করা। ঠিক আছে? আর এটা খুব ভালোভাবে সম্পর্ক তৈরি হয় গ্রুপ বাই বিজনেস যারা আমরা করি। গ্রুপ বাই বিজনেসে খুব সহজেই এটা গ্রো করা যায়। সম্পর্কটা খুব ভালো করা যায়। তো সম্পর্ক যখন ভালো হয় তখন তার মাধ্যমে কিন্তু আমরা এরকম এটাই করতে পারি যে তুমি আমারটা শেয়ার করবা, আমি তোমারটা শেয়ার করব। তো এই সিস্টেমে যদি আসা হয় তাহলেও কিন্তু হয়। হ্যাঁ, তাহলেও একটা ভালো একটা ফলাফল পাওয়া যায়। উভয়ের কিন্তু রিচ আসে এবং সাথে, সাথে আরেকটা বিষয় সেটা হলো যে আ যখন এটা শেয়ার করা হয় তখন আপনার যখন শেয়ার করা হয় তখন Facebook আ এটা বুঝে যে যেহেতু এটা শেয়ার করা হইছে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো গুরুত্বপূর্ণ জিনিস যখন Facebook অ্যালগরিদম বুঝে, তখন অটোমেটিক ওই পোস্টটার বা ওই পেজের, ঠিক আছে? বা ওই আইডির ওটা খুব ভালোভাবে রিচ বেড়ে যায়। তো এই যে রিচ বাড়লেই তো কাস্টমারের কাছে যাবে, কাস্টমার এটাকে পছন্দ করবে, আপনাকে নক দিবে, আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে আপনি প্রোডাক্টটা সেল করবেন। তো এই ওয়েতে আপনি কিন্তু মার্কেটিংটা করতে পারেন। তারপর মার্কেটিং অনেকগুলো সিস্টেম আছে। ঠিক আছে? ইমেইল মার্কেটিং আছে। তারপরে এসএমএস এর মাধ্যমে মার্কেটিং আছে। আপনার যে যত বন্ধু-বান্ধব বা আপনার মোবাইলে যতগুলো নাম্বার আছে, আপনি সবগুলোকে সবগুলোকে একসাথে সবার কাছে আপনি এসএমএস করে দিলেন যে আমার যে এই প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট এত টাকা ডিসকাউন্টে বা এই এত দামে এই উপলক্ষে আমি সেল করতে চাইতেছি বা সেল করব বা সেল করছি। আজই যোগাযোগ করুন আমার সাথে। এটা আপনি কিন্তু আপনার ফোনে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারকে একসাথে মানে সিলেক্ট করে সবার কাছে কিন্তু এসএমএসটা করতে পারেন। ঠিক তদ্রুপ আপনি যতগুলো মানুষের কাছে লেনদেন করেছেন তাদের নাম্বারগুলো কিন্তু আপনার কাছে আছে। ওই নাম্বারে কিন্তু আপনি একটা গ্রুপ করতে পারেন আপনার স্মার্টফোনে। একটা গ্রুপ করে ওই নাম্বারগুলো সব এক জায়গায় রাখতে পারেন। বিভিন্ন অকেশনে বিভিন্ন উপলক্ষে আপনি ওগুলোকে কি করতে পারেন?
এসএমএস এর মাধ্যমে মার্কেটিং করতে পারেন। তাদের যদি ইমেইল থাকে ইমেইলের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন, ঠিক আছে? তারপরে কারো যদি হ্যাঁ ভাইয়া, এই জিনিসটা আপনি খুব একটা ভালো একটা আইডিয়া দিচ্ছেন ভাইয়া। আমি আসলে এই জিনিসটা আমার মাথায় আগে আসে নাই। ওই যে বললেন যে যত কাস্টমারের ফোন নাম্বার আছে সবাইকে একসাথে অ্যাড করা, মানে মেসেঞ্জার একটা গ্রুপ খোলা, তাই তো ভাইয়া? মেসেঞ্জারে গ্রুপ খোলা যেতে পারে, অথবা আপনার ফোনেই আপনার যে ফোন, আমরা ফোনে যে ফোন বুকের ভিতরেই তো আমরা সমস্ত নাম্বারগুলো আমরা সেভ করে রাখি, তাই না? জি তো জি। ওইখানে গ্রুপ করা যায়, ওইখানে গ্রুপ করে আপনার যত কাস্টমার আছে সবার নাম্বারটা একটা জায়গায় করবেন। যেমন আপনার না কোম্পানির নাম কি, অর্থাৎ আপনার পেজের নাম কি? আমার কোম্পানির নাম হচ্ছে ভাইয়া ওই এমআর কালেকশন। এমআর কালেকশন। তো এমআর কালেকশন নিয়ে আপনি একটা আপনার ফোন বুকে একটা করবেন, গ্রুপ খুলবেন। তো গ্রুপ খুলে ওইখানে আপনার যত আচ্ছা যাদের কাছে আপনি সেল করেছেন তাদের নাম্বারগুলো ওইখানে সেভ করবেন, এক জায়গায় সেভ করবেন। এরপরে বিভিন্ন উপলক্ষে, আচ্ছা। যেমন ঈদ, কোরবানি, বিভিন্ন যে উপলক্ষ আছে, এই উপলক্ষকে সামনে রেখে বাস যে একটা সালাম দিবেন, সালাম লিখবেন, আসসালামু আলাইকুম, এমআর কালেকশনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন, আমাদের প্রোডাক্ট গুলো এত ডিসকাউন্টে সেল করা হচ্ছে বা আমরা দিচ্ছি কাস্টমারকে। তো এরকম করে কিন্তু আপনি মার্কেটিংটা খুব সুন্দরভাবে করতে পারেন কিন্তু। এরপরে আরো সিস্টেম আছে, যেমন আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকি। তো ফেসবুকে অ্যাক্টিভ যখন থাকি, অনেকের প্রোফাইল আমরা দেখি। তো প্রোফাইল যখন দেখি, যদি আমরা ফোন নাম্বারটা দেখি, আস্তেই করে ফোন নাম্বারটা কপি করে নিজের কাছে রেখে দেব। কিভাবে রেখে দেব? ওই যে আপনার যে মার্কেটিং, ঠিক আছে? মার্কেটিং এর যে জায়গাটা আপনি ফোন বুকে গ্রুপ করে রাখছেন, হ্যাঁ, ওইখানে আপনি নাম্বারটা সেভ করে রাখবেন। বিভিন্ন আম উপলক্ষকে কেন্দ্র করে আপনি কিন্তু এসএমএস এর মাধ্যমে মার্কেটিং করতে পারেন। ইমেইল জমা করেও কিন্তু একসাথে সবাইকে ইমেইল করে দিতে পারেন কিন্তু। আচ্ছা, আমরা যেখানে যারা আছি, হুম। আম আমরা অনেক কোম্পানি থেকে এরকম আমাদের ফোনে এসএমএস আসে না? আমার কাছে কিন্তু এই যে নিয়মিত কেএফসির এসএমএস আসে যে এত পিস এত টাকা, এত পিস এত টাকা। অথচ কেএফসি কিন্তু আমি আমার ফোন নাম্বার হ্যাঁ দেই নাই। ভাইয়া, ঠিক বলছেন। আমার কাছে কিন্তু আসে ওই বিভিন্ন আগোরা শপ, তারপরে আরো হ্যাঁ, তারপর মনে করেন বিভিন্ন শপ গুলা থেকে আমরা কেনাকাটা করি না, ওইখান থেকে ডিসকাউন্ট দেয়। আবার মেসেজে পাঠায় যে আপনারা আপনাদের জন্য এই জিনিসের উপর ছাড় আছে, আপনারা আসলে এত জিনিসের উপর এই ডিসকাউন্ট গুলা পাবেন। জি। তো এই যে নাম্বারগুলো কোথা থেকে পায়? অর্থাৎ নাম্বারগুলো, এই ডাটা তারা কোনো না কোনোভাবে আমাদের থেকে কালেকশন করেছে। তো কালেকশন করেই কিন্তু তারা এসএমএস জি এর মাধ্যমে মার্কেটিং করতেছে। এটাকে এসএমএস মার্কেটিং বলা হয়। এটা কিন্তু আপনিও খুব সহজেই আপনি করতে পারেন। ইমেইলের মাধ্যমে করতে পারেন, এবং ফেসবুক গ্রুপ যেটা বললাম। জি জি, আমি এখন থেকে এই জিনিসটা করবো ভাই। আপনি খুব ভালো একটা আইডিয়া দিছেন। আমি মানে এই জিনিসটা একেবারে আমার মাথায় ছিল না। হ্যাঁ, এটা একটা খুব ধন্যবাদ। ভালো একটা আইডিয়া আহ, দিছেন ভাই আপনি। ধন্যবাদ আপুকে। তো জি আসলে আমরা যদি এরকম বসি তাহলেই আমাদের কিন্তু এই আইডিয়া গুলো আম, আসবে। এবং আম, কারণ এক ব্যক্তি যে সবকিছু জানবে, আমি যে সবকিছু জানি, এমন এমন না কিন্তু। এখানে আমরা যখন বসছি, এখানে সবাই কিন্তু বিজনেস করে। তো প্রত্যেকের কাছেই কিন্তু অনেক আইডিয়া আছে। যেমন শান্তা আপু, আপনি আমাকে বললেন যে এই বিষয়টা আমি আম, আগে খেয়াল করিনি, কিন্তু আপনার কথা দ্বারা আমার মনে পড়ছে যে জি আমি জি জানতে পারলাম নতুন করে। জি তো ভাইয়া। ঠিক তদ্রুপ আমার কথা দ্বারা কিন্তু আরো এই কথার মধ্যে থেকে কিন্তু কোনো একটা আরো কিন্তু নতুন কোনো আইডিয়া বের হয়ে আসতে পারে। সেটাও কিন্তু হতে পারে যে আমি এসএমএস বললাম, আপনি কিন্তু এসএমএস এর সাথে আরো একটা কিছু বলতে পারেন। তো এরকম আসতে পারে কিন্তু। তো আইডিয়া থেকেই কিন্তু আইডিয়া বের হয়ে আসে। তো যাই হোক, এই মার্কেটিং এর এই সিস্টেম গুলো, আরো অনেকগুলো সিস্টেম আছে। আমাদের যেহেতু আরো অনেকগুলো কথা বলতে হবে, আরো সিস্টেম সম্বন্ধে বলতে হবে। এই জন্য মার্কেটিংটা এখানেই রাখি, এরপরের স্লাইডে আমরা যাই। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এরপরে হলো, দেখেন, এই যে স্লাইডটার দিকে একটু লক্ষ্য করেন। আমরা শিরোনাম কি, হাতের কাছে শিকার ধরো। ঠিক আছে? এই যে কয়েকজন বন্ধু বান্ধব এখানে কিন্তু আছে, তারা কিন্তু খুব ফুর্তি করতেছে। অর্থাৎ আমরা যে বিজনেস করতেছি, একজন নতুন উদ্যোক্তার জন্য সবচেয়ে সহজ এবং ভালো ভাবি সে তার কাছের যে আত্মীয় স্বজন আছে, কাছের যে বন্ধু বান্ধব আছে, তাদের কাছে কিন্তু সেল করা তার জন্য সহজ। এটা সহজ। যতটা দূরের কোনো ব্যক্তির কাছে সেল করা কঠিন। আপনি ফেসবুকে পোস্ট দিলেন, গ্রুপে পোস্ট দিলেন, বা আপনার কিতে পেজে পোস্ট দিলেন, ঠিক আছে? এতে যে আপনার সেল হবে এটা কিন্তু আপনার নিশ্চিত না। আস্তে আস্তে হবে, আপনার পরিচিতি হবে, তারপরে আপনার সেল হবে, হ্যাঁ, ব্র্যান্ডিং হবে, তারপর সেল হবে। কিন্তু আপনার যারা বন্ধু বান্ধব আছে, কাছের যে লোকজন আছে, তাদের কাছে যখন আপনি বিষয়টা শেয়ার করবেন যে আমি কিন্তু এই এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, ঠিক আছে? তুমি এখন থেকে যদি এই প্রোডাক্ট গুলো কেনো, তো আমার কাছ থেকে ট্রাই করতে পারো। হ্যাঁ? তো তখন কিন্তু তারা ২ দিক থেকে
কিনতে পারে আপনার কাছ থেকে। এক হলো সৌজন্যতার খাতিরে, যেহেতু অমুকে বলছে তার কাছ থেকে একবার হইলেও কিনি। আরেকটা হলো যে তার মন মানসিকতা মানে উন্নত এবং সে হেল্পফুল, এই জন্যই কিনতে পারে, যে যেহেতু সে শুরু করছে তাকে একটা সাপোর্ট দেওয়া দরকার। তো এই সাপোর্ট দেওয়া দরকার, এই জন্যই সে কিন্তু ক্রয় করতে পারে। তো যেই কারণেই ক্রয় করুক না কেন, কিন্তু যখনই এই প্রোডাক্টটা সে ব্যবহার করে স্যাটিসফাইড হবে, মানে তার কাছে সে খুশি হবে এবং তার কাছে পছন্দনীয় হবে যে প্রোডাক্টটা না আসলেই কোয়ালিটিফুল, তখন কিন্তু সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। পরবর্তী সময় কিন্তু সে চিন্তা করবে যে না, ও তো আমার পরিচিত ব্যক্তির, প্রোডাক্টও ভালো দেয়, আমি তার কাছ থেকেই নেই। তো এই যে আমার হাতের কাছে যে আমার এখানে কিন্তু দেখেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদের কাছে কিন্তু আমার মার্কেটিং বা আমার পরিচিতি তুলে ধরার কোনো কি নাই, দরকার নাই। আমি কিন্তু তাদের কাছে আগ থেকেই পরিচিত। শুধু জাস্ট তার কাছে অপরিচিত এতটুকু যে আমি একটা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টটা সম্বন্ধে তাকে জানি না। কিন্তু আমার ব্যক্তিত্ব, আমার সবকিছু সম্বন্ধে কিন্তু সে জানে। আমি কতটুকু সৎ, আমি কতটা নিষ্ঠাবান, এটা কিন্তু সে জানে। শুধু জানে না এতটুকু যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি। যখন আপনি তার নলেজে দেবেন আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো তখন কিন্তু সে এই ২ টা দিককে লক্ষ্য করে আপনার প্রোডাক্ট কিন্তু সে কিনতে পারে। কেনার প্রবল সম্ভাবনা আছে। আর যখন কিনবে আর ভালো লাগবে, আপনি তো অবশ্যই তাকে প্রোডাক্টটা বিক্রি করে বলে দিবেন যে, "ভাই প্রোডাক্টটা ব্যবহার করো" বা "আপু প্রোডাক্টটা ব্যবহার করো। প্রোডাক্টটা ব্যবহার করে আমাকে জানাবে, আমাকে ফিডব্যাক দিবে।" হ্যাঁ? তো এই প্রোডাক্টটা ব্যবহার করে তার ভালো লাগবে, সে ফিডব্যাক দিবে। এতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার প্রোডাক্ট আসলে সে কতটুকু পছন্দ করেছে অথবা তার কাছে কেমন ভালো লাগছে। এতেই কিন্তু বুঝতে পারবেন যে সে পরবর্তীতে প্রোডাক্টটা কি নিবে কি নিবে না। তো যাই হোক, আপনার হাতের কাছে যে লোকজন আছে, বন্ধু-বান্ধব আছে, তাদের কাছে আপনি ১ম এই খুব সহজেই কিন্তু আপনি এই সেলটা করতে পারেন। কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যাটা হলো কি? লজ্জা লাগে। আরে কি না কি বলবো, আবার কি বলবে, "আরে তুই এটা নিয়ে শুরু করছো, আর কোনো কিছু পাইলি না?" এই লজ্জা যদি কেউ করে তাহলে তো তার জন্য বিজনেস না। তার জন্য তো অবশ্যই জবের দিকে যাইতে হবে। তো এই লজ্জার কথাটা আমরা পরে বলি যে লজ্জার কারণে আমাদের কি, কি হয়। তো শেষে যে আমরা ৫ টা কারণ বলবো, এই ৫ টা কারণের ভিতরে এটা আছে। তো হাতের কাছে যারা আছে তাদের কাছেই কিন্তু আমরা প্রোডাক্টটা কৌশলে সেল করতে পারি। তো এটার দিকেও আমরা কিন্তু ইনশাআল্লাহ এখন থেকে খেয়াল করব। এরপর হলো দেখেন, একটা কি একটা অবস্থা, তাই না? কতগুলো ছবি আর কতগুলো মানে আইকন দেওয়া। কি একটা মানে আ তাই না? তো এখানে বিষয়টা কি, লার্ন কুইকলি, অ্যাডজাস্ট কুইকলি। একটা সময়, এমন একটা সময় আমরা পার করতেছি, নিত্য নতুন যেমন প্রযুক্তি আসতেছে, নিত্য নতুন 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 প্রোডাক্ট আসতেছে, তাই না? এই একটা প্রোডাক্ট আবিষ্কার করতে নিয়ে আসছে, ও আরেক কোম্পানি আরেকটা নিয়ে আসতেছে, এ একটা নিয়ে আসছে, ও একটা নিয়ে আরেকটা নিয়ে আসতেছে। কাস্টমাররা তো মানে হয়রান যে আমি কোনটা রেখে কোনটা ব্যবহার করব, তাই না? তো এই যে একটা অবস্থা, তো এই একটা অবস্থা, এটা যেমন কাস্টমারের কাছে যেমন একটু আনন্দেরও ব্যাপার, আবার একটু অন্যরকম চিন্তাও তার ভিতরে আসে যে এটা ব্যবহার করতেছি, এখন এটা আসছে, আমি যদি ওটা ক্রয় করতে যাই তাহলে তো আমার আবার একটা ব্যয় হবে, মোটা একটা অঙ্ক লাগবে। কিন্তু এর চেয়েও বড় পেরেশানি হলো উদ্যোক্তাদের। কারণ একজন উদ্যোক্তা অনেক, হ্যাঁ, মানে রিসার্চ করে, অনেক গবেষণা করে একটা প্রোডাক্ট সে লঞ্চ করে, একটা প্রোডাক্ট নিয়ে আসে। তো এই প্রোডাক্টটা নিয়ে আসে যখন, সাথে সাথে এটার অল্টারনেটিভ যখন আরেকজনে আরেকটা নিয়ে আসে কিংবা এর চেয়ে কম দামে, তখন কিন্তু এই কোম্পানির বা এই যে উদ্যোক্তার, এই বিজনেসম্যানের, তার কিন্তু একটা পেরেশানি এসে পড়ে যে আমি এত কিছু করে এই প্রোডাক্টটা নিয়ে আসলাম, এখন দেখতেছি সে এই প্রোডাক্টটা নিয়ে আসতেছে। কথার কথা, এক্সাম্পল শুরু আমি বলি যে কেউ মধু নিয়ে কাজ করতেছে, অথবা আম কেউ হুম, চামড়ার জ্যাকেট নিয়ে কাজ করতেছে। ঠিক আছে? তো এখন চামড়ার জ্যাকেট বা মধু যাই বলেন, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। কিছুদিন পরে দেখতে পেল কি যে আরেকজন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসতেছে। একজন তো ন্যাচারাল যে লেদার, তার চামড়ার জ্যাকেট বিক্রি করতেছে। কিন্তু সে দেখলো কি হঠাৎ করে আর্টিফিশিয়াল লেদারের প্রোডাক্ট সে সেল করা শুরু করছে, সে মার্কেটে নিয়ে আসছে। এখন সাধারণ স্বাভাবিকভাবেই লেদারের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো তো অনেক দাম হবে, এবং আর্টিফিশিয়াল যেগুলো আছে এগুলোর তো তেমন একটা দাম হবে না। কিন্তু কি হলো, কাস্টমার তো ঝুঁকতেছে কি কমের দিকে। তো এই যে সে জানতে পারলো যে সে কি হলো যে এরকম একটা প্রোডাক্ট সে নিয়ে আসছে। তো এই যে সে জানতে পারলো, এখন সাথে সাথে কিন্তু তাকে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে যে তাকে কিভাবে ট্যাকেল দিবে, তাকে কিভাবে তার তার সে তো একজন, তার প্রতিযোগী। তো এই প্রতিযোগিতায় সে কিভাবে মানে অংশগ্রহণ করবে এবং সে প্রতিযোগিতায় সে ফার্স্ট হবে। তো এই জন্য তাকে
দুইটা সুরত অবলম্বন করতে হবে। হয়তো সে নতুন করে আম, দুইটা সুরাত অবলম্বন, অর্থাৎ হয়তো সে নতুন করে আবার এই করা শুরু করবে যে যেহেতু সে আর্টিফিশিয়াল লেদার নিয়ে আসছে, সুতরাং আমিও এখন আর্টিফিশিয়াল লেদার দিয়ে আমি বিজনেস শুরু করবো, আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেট বানাবো, সেগুলো আমি সেল করব। ঠিক আছে, যে আমি খলিশা ফুলের মধু সেল করতেছি, এখন তো সে ধুমাইয়া কি সরিষা ফুল বিক্রি করতেছে। হ্যাঁ, তাহলে আমার এখন তাহলে মানুষ তো সবাই ধুমছে সরিষা ফুলের দিকে ঝুঁকতেছে, কারণ সরিষা ফুলের মধুটা তুলনামূলক অন্য মধুর চেয়ে একটু দাম কম। তো তাহলে আমিও শুরু করি সরিষা ফুলের মধু। তো এটা তো একটা নিজেকে অ্যাডজাস্ট করে ফেলা যে ঠিক আছে দ্রুত আরেকটা হলো যে না, আমি খলিশা ফুল বিক্রি করি, আমি খলিশা ফুলই বিক্রি করবো। আমি আমার টার্গেট অডিয়েন্স যারা ছিল তাদেরকে আমি আবার নতুন করে খুঁজবো, যে যেখানে যে জায়গায় খলিশা ফুলের মধু ক্রয় করবে মানুষ, আমি তাদের কাছেই করব। ঠিক আছে, তাদেরকে আমি খোঁজা শুরু করব। ঠিক আছে, তো হয়তো এভাবে করতে পারে, অথবা সে পুরো প্রোডাক্টটাই কি আহ, পরিবর্তন করে ফেলতে পারে। তো এই যে বিষয়গুলো আছে, এটা উদ্যোক্তার একজন বিজনেসম্যান এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এবং খুব সতর্কতার সাথে এবং খুব মানে যত্ন সহকারে এই বিষয়টা ভাবতে হবে, যে না চলতে আছে চলতে আছে, শুরু তো করছি ব্যাস এটাই বেশি না, হবে না। আপনি যদি দেখেন যে আপনার মার্কেট অন্য একজন দখল করে ফেলতেছে, তো সাথে সাথে আপনার এই মার্কেট পরিবর্তন করে অন্য মার্কেটে যাইতে হবে, যে না এই এটার কাস্টমার অন্য অডিয়েন্স কারা আছে তাদেরকে আমি খুঁজে বের করি, এবং তাদেরকে খুঁজে বের করে আমি সেল করি। তো এই খুঁজে বের করার অনেকগুলো টেকনিক আছে, অনেকগুলো ওয়ে আছে। সেগুলো তো মানে ডিটেলস বলতে অনেক সময় লাগবে। সেটা অন্য একদিন আমরা মার্কেটিং এর উপরে যখন আরো কথা বলবো, ওই সময় আমরা এই বিষয়গুলো শেয়ার করব। জাস্ট আমি একটু নলেজ মানে একটু টাচ দিয়ে গেলাম যে আমি অ্যাডজাস্ট কিভাবে করব, হয়তো আমি পরিবর্তন করব, না হলে আমি ওই তার সাথেই আমি যুক্ত হয়ে যাব, ওই একই প্রোডাক্ট নিয়ে যুক্ত হয়ে যাব। তো এই সিস্টেম গুলো অবলম্বন করা যেতে পারে। এরপরে হলো বিজনেসের ক্ষেত্রে একজন বিজনেসম্যান, একজন উদ্যোক্তার মানে সবচেয়ে বড় যে একটা কারণ, সেটা হলো কি মানে আকাশ কুসুম কল্পনা। ঠিক আছে, যে অধিকাংশ মানুষ বাংলাদেশের যারা হলো কি যে পরিশ্রম করতে নারাজ, কিন্তু দ্রুত রাতারাতি অনেক কিছু করতে সে এক পায়ে খাড়া। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি হয় সেটা হলো কি যারা ফ্রিল্যান্সিং করে। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর যে মার্কেটিং সিস্টেম আছে, তারা এমন একটা সিস্টেম অবলম্বন করে যে দেখায় যে আপনি 6 মাস 1 বছরের একটা কোর্স করেন, বাস আপনি দুমাই বিদেশ থেকে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম এখান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, এই যে বায়ার পাবেন, এইটা পাবেন, ওটা পাবেন, টাকা শেষ নাই। তো বাঙালি মানুষ ওই যে তার যে স্বভাবের ভিতরে ওইটা আছে, আমাদের ভিতরে আছে যে অল্প করব অনেক বেশি কিছু করব। ঠিক আছে, তো এই যে আকাশ কুসুম একটা যে কল্পনা, তো এই কল্পনা যদি কারোর ভিতরে থাকে যে বিজনেস করব অমনি রাতারাতি কি ধনী হয়ে যাব, বিজনেস করব ব্যাস আমি আমার অন্যরকম একটা অবস্থা তৈরি করে ফেলবো, এরকম যদি কেউ চিন্তা ভাবনা করে শুরুতেই, তাহলে সে খুব একটা আগাইতে পারবে না। কারণ বিজনেস যারা করছেন, এখানে আমরা যারা উদ্যোক্তা আছি প্রত্যেকেই জানি যে আমাদের শুরুর জার্নিটা কতটা কষ্টের ছিল এবং কতটা পেরেশানির ছিল। দেখা গেছে পোস্ট করতেছি, লাইক কমেন্ট করতেছি, ওরে বাপ রে বাপ, কিন্তু সেল হচ্ছে না। এখন আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেক আপুরা ভাইরা আছে, তাদের কিন্তু মাসে বহু টাকা সেল হয়। ঠিক আছে, বহু টাকা সেল হয়। মাঝে মাঝে আমাকে বলে যে ভাই আলহামদুলিল্লাহ আমি এখন অনেক মানে ভালো আছি, আমার অনেক টাকা সেল হয়। তো এই যে এটা কিন্তু একদিন হয় নাই, দীর্ঘদিন 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর পরিশ্রমের পরে আসতেছে। তো বিজনেসের শুরুতেই যদি কেউ কল্পনা করে এই যে শুরু করব অমনি আমি ধনী হয়ে যাব, তাহলে সে এটা তো হতেই পারবে না। তার ভিতরে অবশ্যম্ভাবী ভাবে তার উপর হতাশা এসে পড়বে, কারণ সে তো মনে করছে যে বিজনেসটা খুব ইজি জিনিস এবং এটা করেই আমি লাখ লাখ টাকা কামাই করে ফেলবো। তো 6 মাস যখন যাবে কোনো সেল হইতেছে না, খুব খুব একটা করতেছে না, তার মার্কেটিং এ পয়সা যাচ্ছে, তার শ্রম যাচ্ছে, মেধা যাচ্ছে। তো ওই যে সে তো একটা কল্পনা, তার মাইন্ডের ভিতরে তো এটাই সেট আপ দেওয়া যে বিজনেস করলেই লাখপতি হয়ে যাওয়া যায়, বিজনেস করলেই কোটিপতি হয়ে যাওয়া যায়। তো এরকম যে আগে থেকেই তো তার মন মন মানসিকতার ভিতরে এটা গাঁথা। তো সে যখন দেখবে আশানুরূপ ওই ফলটা পাবে না, তখন তার ভিতরে হতাশা কাজ করবে, সে বিজনেসটা ছেড়ে দেবে এবং সে কি করবে, আর বিজনেস দ্বারা কিছু হয় না। বিজনেসে কি হয়, তখন দেখা যাবে এই বিজনেস যে একটা মানে পেশা, এই পেশাটাকে সে মানুষের কাছে নেগেটিভ ভাবে এটাকে প্রচার করা শুরু করবে। তো এর জন্য আমাদের অবশ্যই আকাশ কুসুম যে কল্পনা আছে এগুলো মানে কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে, আস্তে আস্তে হবে, ধীরে সুস্থে হবে, জানতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে সফলতা আসবে। তো বিজনেসম্যানদের এইরকম কল্পনা করা চলবে না।
এরপরে হলো প্রাইস নির্ধারণ করব। ঠিক আছে, প্রাইস নির্ধারণ একটা জটিল একটা জিনিস। কারণ কারণ কি প্রাইস নির্ধারণটা হয় সোর্সিং এর উপরে। আপনার সোর্সিংটা যত সহজ হবে এবং কমে হবে, আপনার প্রাইসটাও তত কমে নির্ধারণ আপনি করতে পারেন। ঠিক আছে, তো এইটা বিজনেসের শুরুতেই আমি বলছি, যে প্ল্যানের ক্ষেত্রে বলছি, আইডিয়ার ক্ষেত্রে বলছি, যে সোর্সিংটা আপনাকে সবসময় এমন জায়গা থেকে করতে হবে যেখানে অন্যদের চেয়ে আপনি 10 টাকা কমে আনতে পারেন। আপনি যখন অন্যদের থেকে 10 টাকা কমে আনতে পারবেন, স্বাভাবিকভাবেই আপনি প্রাইসটাও কম নিতে পারবেন। কেউ যদি কারওয়ান বাজার থেকে যদি প্রোডাক্ট কিনে, ঠিক আছে, অথবা ঢাকার যে ওই জায়গাটার নাম কি, ওই যে বাদামতলি না কদমতলি, যাই হোক, যেখান যেটাই হোক, ওইখান থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে, আরেকজন যদি মনে করেন মালিবাগ থেকে প্রোডাক্ট কিনে, ঠিক আছে, গুলশান থেকে প্রোডাক্ট কিনে, তো দুইজনের প্রোডাক্টের প্রাইস কি এক হবে বলেন? কখনোই এক হবে না। তো কেউ যদি মালিবাগ থেকে প্রোডাক্ট কিনে যদি চিন্তা করে যে আমি দাম নির্ধারণ করব এবং কমে বিক্রি করব, সে কিন্তু চাইলেও কমে বিক্রি করতে পারবে না। কারণ সে কিন্তু প্রোডাক্টটা কিনছেই বেশি দামে। কিন্তু যখন সে মূল জায়গা থেকে প্রোডাক্টটা ক্রয় করবে এবং পাইকারিতে নিয়ে আসবে, তখন কিন্তু সে স্বাভাবিকভাবে প্রোডাক্টটা প্রাইসটা কম নির্ধারণ করতে পারবে এবং তার জন্য সহজ হবে। এবং মার্কেটিং এর একটা সিস্টেমও আছে, শুরুতে কম দামে প্রোডাক্টটা নামে মাত্র মানে লাভে বিক্রি করা। এটা প্রচারের জন্য। যখন সে আমার প্রোডাক্টটা ব্যবহার করবে, গ্রহণ করবে, ক্রয় করবে, এরপর যখন সে আগ্রহী হবে, আহ, পরবর্তীতে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া যায়। কিভাবে দাম বাড়িয়ে দেওয়া যায় আমি কয়েকটা সিস্টেম আপনাকে বলি। এর ভিতরে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে প্রথমে আপনি স্বাভাবিকভাবে একটা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। তো স্বাভাবিকভাবে যখন বিক্রি করবেন, তো বিক্রি করার পরে আম, এভাবে তো আপনি কম দামে আর সেল করতে করবেন, তাহলে তো আপনি আসছেন বিজনেস করতে, কিন্তু আপনি কি কম দামে বিজনেস করলে তো আপনার চলবে না। তো এই জন্য পরবর্তীতে করবেন কি, ওই যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের সাথে কোনো একটা ফিচার, নতুন একটা কোনো একটা কিছু যুক্ত করে দিবেন। হুম, যারা হাতের কাজ করেন, তো হাতের ডিজাইনের ভিতরে নতুন একটা ডিজাইন অ্যাড করে দিলেন। যারা প্রোডাক্ট মানে ফুডস আইটেম নিয়ে কাজ করেন, তারা ফুডস এর ভিতরে নতুন কোনো একটা আইটেম যুক্ত করে দিলেন। যুক্ত করে দেওয়া দ্বারা দ্বারা কি হলো, আপনি অটোমেটিকলি একটু দাম বাড়াই দিতে পারলেন। হ্যাঁ, যে আগে 50 টাকা ছিল এখন 60 টাকা। কারণ কি আমরা নতুন একটা জিনিস অ্যাড করছি, বা আগে 50 টাকা ছিল এখন 70 টাকা। হ্যাঁ, অথচ আপনি যুক্ত করেছেন কিন্তু একটা, কিন্তু কি আপনি প্রচার করতেছেন যে আমি এটার সাথে কি নতুন একটা ফিচার অ্যাড হয়েছে এই কারণে। এবং আপনি তো ইতিপূর্বে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানেন যে আমাদের প্রোডাক্টটা কি ভালো। আপনি তো আমাদের প্রোডাক্টে খুশি হয়ে আমাদের কাছে প্রোডাক্ট নিতে এসেছেন বা নিতে চাচ্ছেন। সুতরাং আপনি আমাদের প্রোডাক্টের ব্যাপারে তো কিছু বলতে হবে না। তো আপনি এভাবে কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইসটা আস্তে আস্তে বাড়াইতে পারেন। শুরুতে যদি আপনার প্রোডাক্টটার যদি অনেক প্রাইস নির্ধারণ করেন, তাহলে ওরকম কাস্টমার পাওয়া যাবে না। কারণ প্রথমত তো আপনাকে চিনতে হবে এবং আপনার পরিচিতি অর্জন করতে হবে এবং আপনার প্রোডাক্টের যে কোয়ালিটি আছে এটা মানুষকে জানাতে হবে। তো এর জন্য বেশি বেশি প্রচার দরকার। আর এই প্রচারের অন্যতম মানে হলো যে কম দামে প্রচার করা, কম দামে প্রচার করা, কম দাম নির্ধারণ করে মানুষের কাছে সেল করা, সেলের মাধ্যমে প্রচার করা। এর কারণ কি, বাংলাদেশের যে মানুষের ভিতরে একটা হলো কি, সেটা হলো যে কম দামে মাল কেনার প্রতি তারা খুব আগ্রহী থাকে। তো এইটার জন্যই মূলত কি প্রাইসটা কম নির্ধারণ করাও একটা বাংলাদেশের সিস্টেমে একটা মার্কেটিং। ঠিক আছে, অন্যান্য দেশে সেটা হলো কি, অন্যান্য দেশে প্রাইস কমও থাকে, আবার ট্রায়াল ভার্সনও থাকে। ট্রায়াল ভার্সন এর ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে হয়ে থাকে, যে আপনি 15 দিন ব্যবহার করেন, 15 দিন ব্যবহার করার পরে তারপরে দেখেন যদি ভালো লাগে তাহলে ক্রয় করবেন, আর ভালো না লাগলে ক্রয় করার দরকার নেই। কিন্তু আমাদের দেশে যদি ফুডস আইটেম দিয়ে যারা কাজ করেন, তারা যদি ট্রায়াল দিতে যান, যে আগে খাইয়ে দেখেন, তারপরে ভালো লাগলে খাবেন, ঠিক ক্রয় করবেন, না না ভালো লাগলেই করবেন না। তাহলে এই যারা ড্রাই ফ্রুটস বিক্রি করে 1200 টাকা কেজি, তারা যদি সবাইকে এক মুঠ করেও খাওয়াইতে যায়, তাহলে কি অবস্থা হবে শান্তা, আপু একটু বলেন তো। তো এটা সম্ভব না। ভাইয়া ভালো কথাই বলছেন। ঠিক আছে, এটা সম্ভব না। তো এই জন্য কি এটা হবে, সম্ভব প্রাইসটা না। একটু কমাই দেওয়া। হ্যাঁ, নামে মাত্র লাভ করব, যে শুধু আপ ডাউন যে আমার কষ্ট আছে, আমি হালকা পাতলা যে অ্যাড চালাইছি এর জন্য যে কষ্ট আছে ওইটা উঠাবি, ওইটা উঠাইলেই চলবে, ব্যাস। তো এভাবে যদি আপনি 100 কাস্টমার আপনি যদি এক মাসে ধরতে পারেন, ঠিক আছে, 200 কাস্টমার যদি এক মাসে ধরতে পারেন, তাদের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন সিস্টেমে তাদের কাছে মার্কেটিং করতে পারেন। তাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের মাধ্যমে দিয়ে এসএমএস মার্কেটিং করতে পারেন। তাদেরকে গ্রুপের ভিতরে একটা গ্রুপে আপনি নিজের একটা পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ
ক্রিয়েট করে ওখানে সবাইকে যুক্ত করে আম, কয়দিন পর পরে আপনি বিভিন্ন অফার দিয়ে তাদের কাছে প্রোডাক্ট গুলো সেল করতে পারেন। এভাবে আপনি ই করতে পারেন। তো এটা হলো প্রাইসটা কম দিয়ে তাদের কাছে প্রথম তাকে একটু প্রলুব্ধ করা, তারপরে তাদের কাছে সেল করা। এরপরে হলো দেখেন বিজনেসের নাম। এটা আসলে শুরুতেই এই স্লাইডটা একটু হয়েছে, আমার মিস্টেক হয়েছে। এটা হলো শুরুতেই আমার দেওয়া উচিত ছিল, কিন্তু খেয়াল করতে পারিনি। তো এটা হলো বিজনেস শুরু করার আগে বিজনেসের নামটা খুব ভালোভাবে করতে হয়, সিলেক্ট করতে হয়। আপনি যে পেজ খুলবেন, গ্রুপ খুলবেন বা আপনার ওয়েবসাইট খুলবেন, ঠিক আছে, যাই খুলুন না কেন, তো এই ক্ষেত্রে কয়েকটা বিষয় দেখেন। এখানে কিন্তু আছে ইওর কিওয়ার্ডস, ঠিক আছে, বিজনেস সেক্টর, হ্যাঁ, নেম স্টাইল, ঠিক আছে, ডোমেইন, ডট কম, হিউম্যান ক্রিয়েটিভিটি, ঠিক আছে, ব্র্যান্ড, তো ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। যে বিজনেসের নামটা কি, আপনি পেজের নামটা এমন একটা কিওয়ার্ড নিবেন, মানে এমন একটা নাম করবেন যেটা ইউনিক হয়। হ্যাঁ, ইউনিক হয়, এটা কারোর সাথে না মিলে, ঠিক আছে। এবং কারণ মিলে যদি যায়, ওটা লিখে যদি মানুষ সার্চ দেয়, ফেসবুকে সার্চ দেয় অথবা গুগলে সার্চ দেয়, যেটাই সার্চ দেয়, তাহলে কিন্তু অন্যদেরটা কিন্তু এসে পড়বে। আপনি যেহেতু নতুন শুরু করছেন, আপনারটা আসবে না, কারণ তাদেরটা ফেসবুক বা গুগল চিনে, ওইটা তাদের কাছে পরিচিত, তা ওইটাই শো করবে। কিন্তু আপনারটা যেহেতু তাদের কাছে পরিচিত না, নতুন খুলেছেন, সুতরাং আপনারটা কিন্তু শো করবে না। কিন্তু একদম যদি ইউনিক হয়ে থাকে, যেটা কারোর সাথে মিলতেছে না, এরকম যদি একটা পেজের নাম দেন এবং পেজটাকে যদি ওভাবে সেট আপ করে দেন, হ্যাঁ, কিওয়ার্ড যদি এভাবে রিচার্জ করে যদি তার ডিসক্রিপশন, এডিশনাল ডিসক্রিপশন গুলো লিখে দেন, ঠিক আছে, তো তাহলে কিন্তু আপনার পেজটাই কিন্তু শো করবে, বা আপনার ডোমেইনটাই কিন্তু কি করবে, শো করবে। তো এই জন্য বিজনেসের ক্ষেত্রে বিজনেসের নামটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বিজনেসের নামটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য পেজ, আমরা তো অবশ্যই অলরেডি পেজ খুলে ফেলছি, আমাদের বিজনেসের নাম দিয়েও ফেলছি, সুতরাং এটা নিয়ে আর ই করার দরকার নেই, পরিবর্তনের দরকার না, যেটা আছে এটাই থাকুক, কারণ এটা অলরেডি পরিচিত হয়ে গেছে। তো আম, তাহলে এটা এই পর্যন্ত থাকুক। এরপর এটা দেখি। এরপর হলো একটা জিনিস কি, সেটা হলো আমাদের ভিতরে সবসময় একটা জিনিস কাজ করে, আরে ওর অমুক দেখে দেখি এই প্রোডাক্টটা নিয়েই তো অনেক সেল আনতেছে, আরে আলতু ফালতু কন্টেন্ট, এ দিয়ে দেশে লাখ লাখ ভিউ নিচ্ছে, কিন্তু আমার এত নামি দামি এত ভালো প্রোডাক্ট, আমার এত সুন্দর কন্টেন্ট, তারপর মানুষ এগুলো গ্রহণ করতেছে না। এই যে জিনিসটা আছে, এই জিনিসটা যখন আমাদের ভিতরে কাজ করা শুরু করে, তখন কিন্তু এক প্রকার হতাশার তৈরি হয়, ঠিক আছে, যে আমি এত ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি, কই আমার সেল নাই, কিন্তু অমুকে কি আরে 2 নম্বর জিনিস সেল করতেছে, কিন্তু তার হচ্ছে সেল হচ্ছে। আমি এত ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেছি, আমি একজন ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে, ইউটিউবার, বা বিভিন্ন ডিজাইন করে থাকি, তারটা সেল হচ্ছে, কিন্তু আমার ভিডিও কেউ দেখতেছে না, ঠিক আছে, বা আমার প্রোডাক্ট কেউ সেল করতেছে না। দেখেন ভাই, এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো অনলাইনে কোনো জিনিস অসম্ভব না। ভালো বলেন আর মন্দ বলেন, যাই বলেন, এটা কোনো জিনিসই কিনা অসম্ভব না। আপনার এই যে জিনিসটা যদি আপনার ভিতরে কাজ করে, কোনো সময় যদি কাজ করে যে তারটা হচ্ছে আমারটা হচ্ছে না, একমাত্র সলিউশন হলো এখানে ধৈর্য ধারণ করা। কোনো ব্যক্তি যদি অনলাইনে লেগে থাকে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, যদি সে যদি আলতু ফালতু ভিডিওর উপরও যদি লেগে থাকে, ওটা অবশ্যই তার কি হবে, গ্রো করবে এবং অবশ্যই সে আগায় যাবে। ঠিক তো ধ্রুব, সে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে না কেন, সে যদি লেগে থাকে, তাহলে সে এক সময় না এক সময় কাস্টমার পেয়ে যাবে। সুতরাং এই জিনিসটা যদি আমার ভিতরে কাজ করা শুরু করে যে অমুকে তো হয়ে যায়, আমি তো হচ্ছি না, আমারটা তো হচ্ছে না, অমুকেরটা তো হচ্ছে, আমারটা হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। এই জন্য সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাকে সময় দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে আমাকে সময় দিতে হবে। তো পর্যাপ্ত পরিমাণে যদি সময় দিই, তাহলে ব্যর্থতা কোনোভাবেই আমাকে কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এখন যে বিষয়টা, এই যে শেষের যে কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো হলো কি আমাদেরকে মানে খুব দ্রুতই আমাদেরকে কি করে ফেলে, বিজনেসের ক্ষেত্রে পিছে নামাই দেয়। হ্যাঁ, পিছনে ফেলে দেয়। সেটা হলো কি প্রেস্টিজ। এটা মানে খুব একটা সাংঘাতিক জিনিস। যে আমি মানে ক্লোদিং আইটেম নিয়ে কাজ করব, মানুষ আমাকে দর্জি বলবে, ঠিক আছে, আমি ভালো হাতের কাজ জানি, ঠিক আছে, আমি ভালো হাতের কাজ জানি, এর দ্বারা যদি আমি সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস তৈরি করি, কিন্তু মানুষ আমাকে কি বলবে, দর্জি বলবে, আরে দর্জি কারে, এমএ পাস করছে, হ্যাঁ দেখেন দর্জি। এই চিন্তা যদি আসে, তাহলে শেষ, তাহলে শেষ। আপনি মনে করেন আপনার আম,
কোনো ভালো একজন ফার্নিচারের লোক আছে যে সুন্দর সুন্দর ফার্নিচারের কাজ করতে পারে, ঠিক আছে, বা সুন্দর সুন্দর ফার্নিচারের তৈরি করতে পারে, সুন্দর রেহাল তৈরি করতে পারে, সুন্দর ছোট ছোট জিনিস তৈরি করতে পারে, বা বড় যে ফার্নিচার আছে সেগুলোই করতে পারে। তো আপনি কি করলেন, আপনি ওই প্রোডাক্ট গুলো সেল করতেছেন, কিন্তু চিন্তা করতেছেন এডিএমে করলে মানুষে তো আমার কি করবে, মিস্ত্রি বলবে, ঠিক আছে, আমাকে তো এটা বলবে, আমি পড়াশোনা করছি এই সেক্টরে, আর আমাকে বলবে না, মানুষ তো আমাকে এটা বলবে। এই যে একটা জিনিস আছে, এই জিনিসটা যদি কাজ করা শুরু করে, তাহলে আপনি কখনোই আগাইতে পারবেন না, আপনারা কেন, কেউ আগাতে পারবে না। তো এই জন্য এইসব জিনিসের যারা যারা বিজনেস করতে চায়, তাদের এগুলো একটা ভালো একটা শক্ত একটা বস্তা কিনতে হবে। ওই বস্তার ভিতরে প্রেস্টিজ যা কিছু আছে এগুলো সব কিছু ঢুকে তারপরে কাজে নামতে হবে। যে কে কি বলুক আর না বলুক ওটা আমার দেখার সময় নাই, কারণ আপনি যদি চান যে 2 বছর পর 5 বছর পর আপনি এসি রুমে থাকবেন, তাহলে এই প্রেস্টিজের মানে প্রেস্টিজকে পাড়া দিয়ে আপনাকে আগাইতে হবে। আর যদি চিন্তা করেন যে পাছে লোকে কিছু বলে, ঠিক আছে, এটাতে বলবে ওটা বলবে, তাহলে আপনার দ্বারা এটা হবে না, ঠিক আছে। এই জন্য কে কি বললো না বললো এটা দেখার সময় নাই, কারণ দুঃখের সময় কেউ আপনার পাশে আসবে না যারা এইসব সমালোচনা করবে। আর আপনি সফল হয়ে যান, দেখবেন তারাই আপনার পিছু ঘুর 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 করবে, যে ভাই আমাকে একটু একটা আইডিয়া দেন, আমাকে একটা পরামর্শ দেন, আমি কি করতে পারি, আপনি তো আলহামদুলিল্লাহ ভালোই আগাইছেন, তখন কিন্তু আলহামদুলিল্লাহ কত প্রশংসা আপনার শুরু হবে, আমার সফল ব্যক্তি আমার কিন্তু আপনি যদি শুরুতে কিন্তু আপনাকে কিন্তু টিটকারি খোঁচা সহ কিন্তু সবই জিনিস চলবে। এই জন্য ওই প্রেস্টিজ যে আছে এটা একজন উদ্যোক্তা কোনোভাবেই থাকা যাবে না। আর এটা যদি থাকে তার জন্য সফলতা কি সম্ভব না। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এই ফটোটার দিকে একটু লক্ষ্য করেন, দেখেন ওই লোকটা পানি দিচ্ছে কিন্তু একটা ছোট্ট একটা জিনিস দিয়ে, খেয়াল করছেন, ছোট্ট একটা জিনিস দিয়ে পানি দিচ্ছে, আর গাছটা কত বড় হয়ে যাচ্ছে, তাই না? গাছটা কত বড় কিন্তু পানি দিচ্ছে কি ছোট্ট একটা জিনিস দিয়ে। দেখেন যদি কেউ মনে করে যে প্রাথমিক পর্যায়ে আমার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হবে, এরপরে আমাকে বিজনেসে নামতে হবে, আর এটাই বুঝে বিজনেস, তাহলে সে একটা বড় ধরনের ভুলের ভিতরে আছে। কারণ প্রাথমিক যে বিনিয়োগটা আছে এটা যে অনেক টাকা নিয়েই করতে হবে, এটা কোনো বই পুস্তকে এটা কোথাও নেই। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রাথমিক বিনিয়োগটা আপনি অল্প দিয়ে শুরু করেন। আমাদের যে বাংলাদেশের যে ওয়ালটন কোম্পানি, তাই না, অনেক বড় কোম্পানি, এই যে কোম্পানিটা শুরু করছে মাত্র যে মালিক, তার ছিল টিনের দোকান। তো টিনের দোকান থেকে এত বড় হয়েছে, এই যে আকিজ গ্রুপ, এই গ্রুপ ওই গ্রুপ, এরা কি প্রথমে এত বড় ছিল? কখনো এত বড় ছিল না, তারা একটা দুইটা প্রোডাক্ট নিয়ে শুরু করছে। তো এই যে গাছটার দিকে তাকান, গাছটা কত বড় কিন্তু পানি দিচ্ছে ছোট্ট একটা জিনিস দিয়ে। সে কিন্তু অর্থ কিন্তু প্রথম অল্পই ঢালছিল, তারপর না আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো আপনি একটা দুইটা প্রোডাক্ট নিয়ে শুরু করেন, অল্প কিছু টাকা দিয়ে শুরু করেন। আমাদের এই যে ইয়াসিন ভাই আছেন কিনা, ইয়াসিন ভাই আছেন, তো সে কিন্তু 5,000 টাকা দিয়ে শুরু করছে, আমার কাছে পার্সোনালি শেয়ার করছে। জি ভাই আছি। সে 5,000 টাকা দিয়ে বিজনেস শুরু সে করছে, 5,000 টাকা দিয়ে এখন বিজনেস তার শুরু করছে। মাসে এখন প্রায় তার মাসে প্রায় লাখ লাখ টাকা সেল হচ্ছে। লাখ লাখ টাকা সেল হচ্ছে। তো এটার তো কেন হলো? এটার কেন হচ্ছে? আচ্ছা ইয়াসিন ভাই আপনার হচ্ছে, আচ্ছা ইয়াসিন ভাই আপনার কি হচ্ছে? ডাবল আসছে। কর্পোরেট ডাবল আসছে। আচ্ছা ওকে। মিউট করেন। আচ্ছা, তো দেখেন যেটা বলতেছিলাম, বিনিয়োগটা শুরুতে অল্পই করেন, তারপরে শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ। এবং আপনি কি করেন, পরিশ্রম করেন, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধরে আপনি লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু করতে পারবেন। তো এই হতাশা, কখনোই হতাশাগ্রস্ত হবেন না যে অমুকে তো অনেক টাকা দিয়ে শুরু করছে, অনেক টাকা ইনভেস্ট করে তারপর বিজনেস করতেছে, একসাথেই গ্রুপ করে ফেলছে, একসাথেই পেজ করে ফেলছে, একসাথেই ডোমেইন হোস্টিং করে ওয়েবসাইট করে ফেলছে। না, কখনোই না। আপনি প্রথমে আপনার প্রোফাইল দিয়ে শুরু করেন, তারপর যখন প্রোফাইলটা হলো আপনি পেজ দিয়ে শুরু করেন, তারপরে আপনি ওয়েবসাইটে যান। কেউ শুরুতেই লাফ দিয়ে ওয়েবসাইটের দিকে যাবেন না, ঠিক আছে? কারণ আমরা এখনো খুবই ছোট, প্রত্যেকে আমরা এখন ছোট ছোট উদ্যোক্তা, সুতরাং আমরা কেউই এখন ওয়েবসাইটের দিকে যাব না, মানে পার্সোনাল ওয়েবসাইট যেগুলো আছে, নিজেই একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম, এরকম দিবেন না। কারণ ওয়েবসাইটের পিছনে যেমন একটা খরচা আছে, এটা যেহেতু আমরা ডিজিটাল উদ্যোক্তা, ডিজিটালি কাজ করি, অনলাইন ভিত্তিক কাজ করি, এই জন্য অনলাইনের ওইটাই আমি আপনার উদাহরণটাই আমি দিলাম, কারণ এখানে একটা খরচা আছে, সুতরাং এই দিকে আমরা যাব না। আগে ছোটভাবে শুরু করি, আস্তে আস্তে যখন আমাদের বরকত হবে, আস্তে আস্তে যখন আমাদের সমৃদ্ধ হবে আমাদের বিজনেসটা, তখন আস্তে আস্তে আগাবো। তো এভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ।
ঠিক আছে? ইনিশিয়ালি প্রাথমিক বিনিয়োগটা এটা কম করেই করেন, এবং কম করেই হোক, ইনশাল্লাহ আল্লাহ পাক এতেই বরকত দান করবেন। এরপরে বিজনেস থেকে মানে ছিটকে পড়ার এবং অসফলতার আরেকটা কারণ হলো এই ভয়। সেটা কি? যে ইনভেস্ট করতে ভয় পায়। আপনার টাকা আছে, আপনার মোটামুটি টাকা আছে, কিন্তু আপনি ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। কি ভয় পাচ্ছেন? যে যদি টাকাটা আমি লাগাই, যদি মানে প্রোডাক্ট যদি না চলে, আমি যদি প্রোডাক্ট না সেল করতে পারি, আমি যদি ব্যর্থ হই, এইটা যদি কোনো উদ্যোক্তার ভিতরে থাকে, কোনো বিজনেসম্যানের ভিতরে থাকে, তাহলে সে তার বিজনেসে সফল হওয়া সম্ভব না। কারণ ভয়, বিজনেস পুরোটাই হলো একটা ঝুঁকির জিনিস, পুরোটাই একটা ঝুঁকি। কারণ এক করোনায় আপনারা খেয়াল করছেন, কেউ লালে লাল হয়ে গেছে, ঠিক আছে, কেউ ব্যাপকভাবে সফল হয়েছে, আবার কেউ ব্যাপক আকারে ব্যর্থ হয়েছে। তো এটা হলো কি? ঝুঁকি। তো বিজনেসের ক্ষেত্রে এই ঝুঁকিটা আপনাকে নিতেই হবে। আপনি যদি ঝুঁকি নেওয়ার মন মানসিকতা না থাকে, তাহলে প্রথমত তো আপনি তো বিজনেসে আসবেনই না, কারণ এই ক্ষেত্রে আপনার জন্য জব উপযুক্ত। আর যদি এই ভয়কে যদি আপনি জয় করতে পারেন, আর যদি ভয় না পান, ঝুঁকি নিতে পারেন, তাহলে আপনাকেই বিজনেসে আপনাকে স্বাগতম, আপনি বিজনেস করতে পারেন। সুতরাং আমি সামনে লস খাবো কি খাবো না, ঠিক আছে, এই চিন্তা করে যদি কেউ ইনভেস্ট না করে বিজনেসে, তাহলে তার পক্ষে সম্ভব না, কখনোই সফল হতে পারবে না। এই জন্য কখনোই ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, এই ঝুঁকির অর্থ এটা না যে মন চাইলো অমনি কি করলাম, আমি টাকায় বিনিয়োগ করলাম না। এইটা আপনাকে ওই যে আমি শুরুতে বলছিলাম না, যে প্ল্যান, ওই প্ল্যানের ভিতরে থাকতে হবে, যে আমি কিভাবে বিজনেসটা করব, কোন সিস্টেমে করব, কোনটার পর কোন প্রোডাক্ট নিয়ে আসব, এটা আপনার অবশ্যই প্ল্যানের ভিতরে থাকবে। এখন আপনি এই যে কথা বললাম, এখন আপনার ভয়কে সবকিছু দূর করে বাস আমার কাছে এখন 2 লাখ টাকা আছে, দিলাম আমি লাগাইয়া বিজনেসের ভিতরে, না, আমি কিন্তু এটা বলি না। আমি আপনাকে বলতেছি যে প্ল্যানের ভিতরে আপনার কি আছে। প্ল্যানের ভিতরে যদি থাকে যে 6 মাসের পর আমি এটা করব, এই 6 মাসের পর এটা করব, তাহলেই না আপনি ইনভেস্ট করেন। আর যদি প্ল্যানের ভিতরে যদি এটা না থাকে, তাহলে আপনাকে এই ভয় আপনাকে দূর করার কি নাই, দরকার নাই, কারণ এটা ভয় না, এটা আপনার সতর্কতা। অবশ্যই আপনাকে বিজনেসে সতর্কতা অবলম্বন করতেই হবে, কৌশল অবলম্বন করতেই হবে, অন্যথায় হবে না। ঠিক আছে? তো এরপরেরটা হলো কি, আরেকটা হলো যে অতিরিক্ত প্ল্যানিং। ঠিক আছে? ওই একটা কথা আছে না আমাদের সমাজে, লোক সমাজে একটা পরিচিত কথা, মক্কার মাসে হজ পায় না, কথা আছে। তো এটা হলো কি, বিজনেস করবে, একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে শুরু করবে, এই জন্য তো আর এত বড় বড় প্ল্যানিং এর দরকার নেই। দরকার আছে দিনের পর দিন, মাসের পর মাস ভাবতেছে আমি এটা করব, এটা করব, এটার পর এটা করব, এটার পর এটা করব, এটার পর এটা করব। আরে ভাই, প্রোডাক্ট নিয়ে একটা নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করবা, দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করবা, বা তুমি এক প্রকার কন্টেন্ট নিয়ে কাজ করবা। তো তোমার এত প্ল্যান লাগে কি? তুমি যদি প্ল্যান এত যদি করতে যাও, তাহলে এই প্ল্যানিংই দেখা যাবে একটা পর্যায়ে সময় চলে যাবে, এবং তুমি, তোমার ভিতরে এমন একটা জিনিস তৈরি হবে, এমন একটা অবস্থা তৈরি হবে, একটু বাপরে বাপ, এই বিজনেস করতে হলে এত কিছু করতে হবে, এত কিছু লাগবে। হ্যাঁ, তখন কিন্তু মানে ওই যে একটা স্পিড, শুরুর যে একটা গতি, আগ্রহ, ওইটা নষ্ট হয়ে যাবে। তো সুতরাং প্ল্যানটা অত বেশি করা লাগবে না। প্ল্যান শুরুতে আমরা যতটুকু বলছি অতটুকুই প্ল্যান। কথার কথা, এই যে আপনি মনে করেন আপনার বাড়ির যে একটা হোয়াইট বোর্ড আছে, ওই হোয়াইট বোর্ডে আপনি এই বেচারার মতো কি করলেন, এইরকম প্ল্যান করলেন, এইটার পর এটা করবো, এটা করবো, এটা 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 এটা। এরপর একটু তাকাই দেখেন তো, আপনি কিন্তু মানসিকভাবেই এক প্রকার একটা হতাশা এসে পড়বে, যে ওরে বিজনেস মানেই এইটা না, বিজনেস করতে হলে এত কিছু করতে হবে। তো এই যে মানসিকভাবে একটা যে চাপ সৃষ্টি হবে, আর এই চাপটা যখন আসবে, আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনি পিছিয়ে যাবেন। তো এই জন্য অতিরিক্ত প্ল্যান করা যাবে না। প্ল্যান তো অবশ্যই করতে হবে, কিন্তু ওই প্ল্যানিং এর নামে যে মাসের পর মাস, দিনের পর দিন ভাবনা চিন্তা, এটা 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 এটা, এটা করা যাবে না। এটা করলে খুব একটা মানে আগানো যাবে না, এতে অবশ্যই পিছিয়ে যাবে, এবং শেষ পর্যন্ত তার দ্বারা বিজনেস হবে না, শুরু করাটাই আর হবে না। এইটা, এইটা হলো কি, দেখেন, দেখছেন পানি, পানির ভিতরে একটা পাথর, এরপরে আরেকটা পাথর, আস্তে 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 উপরে একটা ছোট্ট পাথর, আর পাথরগুলো কি, সবগুলো কি মানে মসৃণ এবং তেলতেলে, তাই না? তো কেউ যদি চিন্তা করে যে বিজনেসটা আমি শুরু করব এমন ভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে, ঠিক আছে, সবকিছু মানে একদম সব রেডি করে এরকম, ঠিক আছে, একের পর স্টেপ বাই স্টেপ সবকিছু মানে সাজিয়ে যা কিছু আছে সবকিছু একসাথে নিয়ে তারপরে আমি শুরু করব, এরকম যদি চিন্তা করে যদি আপনি বিজনেসে নামেন, তাহলে আপনাকে বিজনেসে নামা হবে না।
বিজনেসে নামা হবে না। মোটামুটি প্ল্যান করতে হবে, ঠিক আছে? মোটামুটি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, মোটামুটি সবকিছু। আপনি যদি এভাবে একদম নিপুণভাবে নিখুঁতভাবে যদি করতে চান, দেখবেন যে এইটা করতে যাবেন, দেখবেন আপনার একটা বড় একটা সময় চলে যাবে, আপনার মেধার অপচয় হবে, আপনার মানে একটা ক্লান্তি এসে পড়বে। তখন আপনার ভিতরে মনে হবে যে না, আর বিজনেস আমার দ্বারা হবে না, আমি বিজনেস করতে পারবো না। এই বিজনেস করতে বুঝি এত ঝামেলা, এত কষ্ট, আর এত করতে হবে। তো আপনি মানে এক কথায় মানে পেরেশানির ভিতরে পড়ে যাবেন। তো এই জন্য আহ এরকম চিন্তা ভাবনা করেও কি করা যাবে না, কাজ করা যাবে না। মোটামুটি চিন্তা, হ্যাঁ বিজনেস করব, এই প্রোডাক্ট নিয়ে কাজ করব, এই প্রোডাক্টটার সোর্সিং কোথায় আছে, সহজে কোথায়, সহজলভ্য কোথায় আছে, কিভাবে করব, আর আমি কোন সিস্টেমে মার্কেটিং করব, ফেসবুক, আচ্ছা ঠিক আছে, প্রোফাইল অথবা কি এসএমএস মার্কেটিং অথবা কি এভাবে করব, এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবো, ব্যাস। এই ছোটখাটো আকারে শুরু করে দেন। কিন্তু আপনি যদি নিপুণ ভাবে, হ্যাঁ এটা করব, এটা করব, এরপর ওয়েবসাইট মধ্যে এটা করব, তারপরে এই মার্কেটিং করব, আমি গুগলেও অ্যাড দিব, তারপরে আমি ফেসবুকে অ্যাড দিব, আমি ইউটিউবে অ্যাড দিব, আমার ট্রেডিশনাল মার্কেটিংও যেতে হবে, আমার বাড়ির সামনে বড় একটা বিলবোর্ড টানাইতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে না। আমার যদি আমি যদি অফলাইনে যদি কোনো মানে দোকান না দেই, তাহলে তো হবেই না। এত কিছু যদি আপনি এভাবে করতে যান, তাহলেই কিন্তু হবে না। এই জন্য যারা নতুন ভাবে বিজনেস শুরু করেন, তাদেরকে আমি বলি, ভাই আপনার প্যাকিং করার জন্য যে অনেক ডিজাইনের যে কাগজপত্র, ওগুলোরও দরকার নেই। আপনি খুব সাদা মাটায় শুরু করেন, সাধারণ যে বয়াম আছে ওগুলো দিয়ে শুরু করেন, সাধারণ কাগজে লিখে লিখেই আপনি কি করেন, আপনি করেন কি, কয়েক হাজার টাকা দিয়ে আপনি কাগজ ছাপাইলেন, তাকে যাকে প্রোডাক্ট যার কাছে সেল করবেন, তাকে মানে খুশি করার জন্য তার কাছে বিভিন্ন করার লেখা সম্বলিত আপনি কাগজ তৈরি করলেন, তারপরে লিফলেট তৈরি করলেন, তাকে দিলেন। দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে শুরু করেন। হাতে লিখে দেন। হাতে লিখে তাকে ধন্যবাদ জানান। তো এভাবে আপনি যদি শুরু করেন, আপনার জন্য সহজ। তো এটাই সর্বশেষ স্লাইড। ঠিক আছে? শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আম আসলে আমি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়ে এত সুন্দর করে সাজেশন করলেন, এটার জন্য আপনাকে কি বলবো, না, অসংখ্য এটা ধন্যবাদ। অবশ্যই আমাদের সকলেরই উচিত এই বিষয়গুলো খেয়াল করা। প্রথমত তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য, আপনারা সময় দিয়েছেন। আমি আসলে ওরকম সাজিয়ে আমি গুছিয়ে কথা আসলে বলতে ওরকম পারি না। সাজিয়ে গুছিয়ে কথা তো বলতে পারি না। তারপরও আপনারা তো ধৈর্য ধারণ তারপরও করে আপনারা শেষ ধৈর্য পর্যন্ত ধারণ ছিলেন। করে তো শেষ পর্যন্ত ছিলেন। এই জন্য তো আমি আপনাদের এই আবার আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের বরকত দান করুক। না ভাইয়া, শুরু থেকে না শেষ ভাইয়া, পর্যন্ত শুরু আপনি থেকে খুব শেষ সুন্দর পর্যন্ত করে আপনি খুব আমাদের সুন্দর করে বুঝিয়েছেন। আমাদের বুঝিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ। কোনোটা সমস্যা নাই, ধন্যবাদ, সবকিছু সমস্যা ক্লিয়ার নাই, হয়ে গেছে। সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে ইনশাআল্লাহ অল্প আমরা অল্প এখন থেকে করে প্রত্যেক অল্প অল্প সপ্তাহেই করে করব। প্রত্যেক ঠিক সপ্তাহে আছে? যদিও করব। আমরা বলি ঠিক যে আছে? 40 মিনিটে শেষ যদিও করব, আমরা বলি যে কিন্তু 40 দেখা যায় মিনিটে যে শেষ 40 করব, মিনিটের বেশি হয়ে যায়। দেখা যায় যে 40 মিনিটের বেশি এজন্য হয়ে যায়। আমি অত্যন্ত দুঃখিত। এজন্য আমি অত্যন্ত কারণ দুঃখিত। অনেকগুলো বিষয় কারণ ছিল। অনেকগুলো অল্প অল্প বিষয় করে ছিল। বলছি, তারপরও অল্প অল্প সময় করে লেগে বলছি, গেছে। তারপরও সময় লেগে গেছে। এই। আচ্ছা, এখন একটু সেটা আচ্ছা, এখন একটু সেটা সবার কাছে একটা আমার অনুরোধ থাকবে, সেটা হলো সবার কাছে একটা আমার অনুরোধ থাকবে, সেটা হলো সবাই স্পিকারটা একটু মিউট সবাই করে রাখেন, স্পিকারটা একটু মিউট করে রাখবেন। তাহলে কথাটা স্ট্রেনিং করবে না। হ্যাঁ, সবার কাছে একটু আমার অনুরোধ থাকবে। অনুরোধটা হলো কি, আপনাদের কাছে আজকের এই সেশনটা মানে কেমন লেগেছে? ভালো, মন্দ, মিডিয়াম, ঠিক আছে? মানে যে যার কাছে যেমন লাগুক, যেমন যার কাছে যতটুকুই ভালো লাগুক, মন্দ লাগুক, অবশ্যই আম আমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপে এটা নিয়ে একটু পোস্ট করবেন। হ্যাঁ? এই গ্রুপে পোস্ট করবেন। জি কেন জি পোস্ট ভাইয়া, করবেন? এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মানে সবাই আমরা এই ব্যাপারটা নিয়ে একটু পোস্ট করব যে আমাদের এই যে ভাইয়া, অ্যাডমিন ভাইয়া আমাদের এত সুন্দর করে সাজেশন দিছে, সব জিনিসগুলো ব্যাপারগুলো আমাদের বুঝিয়ে দিছে এই ইসের মাধ্যমে। এই জিনিসটা পোস্ট করলে আমার মনে হয় বাকিরা একটু আগ্রহ হ্যাঁ, হবে আগ্রহী আর হবে। তো নেক্সট থেকে জয়েন করবে। হ্যাঁ, কারণ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও কি হয়, দেখেন ওই জি যে আ পরস্পর আলোচনার মাধ্যমে নতুনভাবে মানে চেতনা তৈরি হয়। নতুনভাবে আগ্রহ তৈরি হয়। নতুনভাবে মানে জি প্রাণ ফিরে পাওয়া যায়। তো মূলত এইজন্যই। তো
আবার নতুন নতুন যদি দুই একটা বিষয় আপনাদের কাজে লাগে, সেটাও তো কম কিতে। আমরা যদি এটা যদি প্রত্যেকে যদি আমাদের গ্রুপে শেয়ার করি, যে আমরা এরকম একটা সেশন করেছি, আমরা এ, ছিলাম, মোটামুটি ভালো ছিল, বা যার কাছে যেমন লেগেছে, এটা যদি আমরা বলি, তাহলে কিন্তু অন্যরাও ব্যাপারটা জানবে এবং অন্যরাও আগ্রহী হবে। তো আমরা এখানে শেষ পর্যন্ত 9 জন ছিলাম, আলহামদুলিল্লাহ। আম, ধৈর্য ধারণ করে সবাই ছিলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তো ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের স্থান থেকে যদি এটা প্রচার করেন এবং আপনারা যদি এটার ফিডব্যাক দেন, তাহলে কিন্তু আমিও যেমন আগ্রহী হব আম, এগুলো আয়োজন করার জন্য, এবং অন্যরাও জয়েন হতে আগ্রহী হবে। আহ, কারণ এই বিষয়গুলো জরুরি, এবং আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সিকিউরিটি বিষয়ক যে আলোচনা আছে এগুলোও করব। আমাদের যে প্রোফাইল গুলো এবং ফেসবুক, আমাদের যে সবকিছু ডিভাইস গুলো কিভাবে সিকিউর রাখতে হয়, এই বিষয়ের উপরেও আমি সেশন নিব। তারপরে ডিজাইনের উপরে আমি সেশন নেব। এটা তো কম্পিউটার দিয়ে তো আর ডিজাইনটা দেখানো যাবে না, আমি মোবাইল দিয়ে দেখাই দেবো। আমরা যেহেতু অধিকাংশ মোবাইলের মাধ্যমে কাজ করে থাকি, জি মোবাইলের মাধ্যমে কিভাবে যে আমাদের ডিজাইন করব, এগুলোর উপরে আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে সেশন নিব। এবং শুধু ফেসবুকের মাধ্যমে কিভাবে বিজনেসটা পরিচালনা করা যায়, এবং মার্কেটিং এর কতগুলো সিস্টেম আছে, সিক্রেট যে কৌশলগুলো আছে বা ওপেন আছে বা আমাদের সামনেই আছে, কিন্তু আমরা এটা ওইরকম খেয়াল করি না। তো এই বিষয়গুলো নিয়েও ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে একটা একটা টপিক নেব, এবং এর উপরে আমি সেশন নেব। আপনাদের যদি আগ্রহ ইনশাল্লাহ। থাকে এবং আপনাদের এরকম সাড়া থাকে, আমারও আমার পক্ষ থেকে ইনশাল্লাহ কোনো প্রকার থাকবে না, ত্রুটি থাকবে না এই করার ক্ষেত্রে, এরকম সেশনের আয়োজন করার ক্ষেত্রে আমি ইনশাল্লাহ আমার। ভাইয়া আপনি আপনি চালিয়ে যান, আল্লাহ ভরসা, দেখবেন আস্তে আস্তে অনেকেই জয়েন করবে। হ্যাঁ, কারণ আজকে আপনি প্রত্যেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি আলোচনা করছেন। হ্যাঁ, এটা আমাদের মতো উদ্যোক্তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কথাগুলো। হ্যাঁ, এই কথাগুলো জানা থাকলে, শেখা থাকলে আমরা সামনে আগিয়ে যেতে আমাদের আরো বেশি সুবিধা হবে। হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই। আমাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো ফলো করা দরকার। যে এই বিষয়গুলোর জি কারণেই কিন্তু মূলত আমরা কিন্তু মানে পিছায় যাই। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আম, করোনার পরবর্তী বা করোনার সময় যত মানুষ অনলাইনে সরব ছিল, যত মানুষ অনলাইনে বিজনেস করেছে, তারা কিন্তু এখন নাই। খেয়াল করেছেন? গ্রুপগুলো কিন্তু এখন হ্যাঁ ওরকম অ্যাক্টিভ না। বড় বড় গ্রুপগুলোও কিন্তু ওরকম অ্যাক্টিভ না। তো না থাকার কারণ কি? ওই যে 6 মাস 1 বছর পর যখন দেখছে সেল হচ্ছে না, 6 মাস 1 বছর পর দেখছে না, আমি তো সেই বড় একটা আশা নিয়ে আসছিলাম যে রাতারাতি অনেক কিছু করে ফেলবো। ঠিক আছে? ওই যে আকাশ কুসুম কল্পনা। কিন্তু যখন কিন্তু তাদের ভাইয়া যারা যারা ধৈর্য ধরে লেগেছিল, হ্যাঁ, তারা কিন্তু আল্লাহর রহমতে এখনো টিকে আছে। যে যেমন ধরেন এই যে আমি, হ্যাঁ, হ্যাঁ, আরো এরকম অনেকেই আছে। আমরা কিন্তু হাল ছাড়ি নাই ভাইয়া। জি। কথায় আছে না যে আম, ভেঙে যাব কিন্তু কিন্তু মচকাবো না। হ্যাঁ, হ্যাঁ, তো মস্কে যাও। আল্লাহর উপর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভরসা করে হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর উপর ভরসা করে ছিলাম, ইনশাল্লাহ এখন অনেকটাই মানে ইমপ্রুভ হইতেছি আস্তে আস্তে বিজনেস দিয়ে। জি। ওইটাই। রহমতুল্লাহ ভাই। হ্যাঁ, আব্দুল্লাহ মামুন ভাই বলেন। ভাই, আমি সবগুলোই শুনছি, যদিও কথা বলি নাই কথার মাঝে। তো এখন আমার যে একটু জরুরি কাজে বিদায় নিতে হয়। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এখন আমরা আমাদের তো সেশন শেষ। এখন আমরা হয়তো নিজেরা আলোচনা করতেছি। তাহলে এখন যদি কেউ মানে লিভ নিতে চায়, অবশ্যই পারবে। কারণ আমাদের তো আলোচনা মানে শেষ। আমি এখন পর্যন্ত সেশনটা শেষ। সবগুলোই কথাই শুনছি, মাশাআল্লাহ ভালো লাগছে। আমি স্ক্রিনশটও রাখছি, আর অনেক আগে আপনি বলার আগেই যে নিয়ত ছিল যে হ্যাঁ আমি আমি গ্রুপে রাখছি, পোস্ট। ইনশাল্লাহ আমি ওই ভাইয়ার গ্রুপে পোস্ট করে দিব। হ্যাঁ, আমি প্রোফাইলেও করবো এই জিনিসটা, তাহলে ইনশাল্লাহ, সবাই আচ্ছা, দেখবে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আমরা যদি এভাবে প্রচার করি, তাহলে আস্তে আস্তে আমাদের জয়েন্ট উদ্যোক্তারা এখানে আসবে, আমাদের সেশনে অংশগ্রহণ করবে। তাদের কাছ থেকেও আমরা অনেক আইডিয়া জানতে পারবো, ইনশাল্লাহ। তাহলে জি ভাইয়া, আমিও একটু অনুমতি চাচ্ছি যাওয়ার জন্য, ওই যে রুটি বানাবো তো অবশ্যই, একটু কাজ অবশ্যই, আছে। অবশ্যই, অবশ্যই। তাহলে আচ্ছা ঠিক ভাইয়া, আছে। আসি তাহলে। হ্যাঁ? ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই, ফি আমানিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন তো আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখনই শেষ করে দেব। কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? যে এই বিষয়টা। হ্যাঁ, আমার প্রশ্ন আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনার একটা প্রশ্ন আচ্ছা, ঠিক আছে, আপনার একটা প্রশ্ন করেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি 2 লক্ষ বা 3 লক্ষ টাকার মাল কিনি, তাহলে কিন্তু অনেক কমে যাবে, প্রাইসটা অনেক কমে যাবে। আর যদি আমরা মনে করেন যে 1,000
8,000 কিংবা 10,000 বা 20,000 টাকার মাল কিনি, তাহলে প্রাইসটা কিন্তু অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি চাইলেও কিন্তু ইম্পোর্টার থেকে আপনি মালটা ক্রয় করতে পারবেন না। ঠিক আছে, যদি আপনি নর্মালি 1 থেকে 2 লক্ষ টাকা যদি তাদেরকে না দেন, তাহলে তারা আপনার মালগুলো আনবে না, আর আপনি কিন্তু ওইভাবে আগাইতে পারবেন না। হ্যাঁ, আর মালের দাম কিন্তু অনেক বেড়ে যাবে তখন। কারণ আপনি যখন 10 কেজি মাল কিনলেন আর 100 কেজি মাল কিনলেন, তাহলে 10 কেজির যে হিসাবটা থাকবে আর 100 কেজির হিসাবটা কিন্তু দুইটা দুই রকম থাকবে। জি। ঠিক আছে, আচ্ছা, এই এখন ক্ষেত্রে আমি মনে হয় আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি বলি ইয়ে- আচ্ছা, সেটা হলো কি ইয়াসিন ভাই, আপনি একটু মিউট করেন। মিউট করা আছে। হ্যাঁ, কথা হলো কি, এই ক্ষেত্রে যে জিনিসটা বলছেন যে অনেক টাকার মাল কিনলে কমে কেনা যায়, কমে আনা যায়, এটা ঠিক আছে। এখন এই ক্ষেত্রে যে জিনিসটা করা যায় সেটা হলো কি, কয়েকজন মিলে, আপনি যেহেতু ড্রাই ফ্রুটস এবং অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ করেন, থাইল্যান্ডের অনেক প্রোডাক্ট আছে আপনার, তো আপনি কয়েকজন মিলে যারা যারা আপনার মতো এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করে, 4 জন 5 জন বা 7 জন 8 জন 10 জন মিলে আপনার কিন্তু কয়েকজন মিলে কিন্তু প্রোডাক্ট আনতে পারেন, তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবেই কমে পাচ্ছেন। কিন্তু আপনাকেই যে 2 লাখ টাকার প্রোডাক্ট আনতে হবে এরকম না। আপনার যদি হ্যাঁ ওরকম চলে এবং ওইরকম যদি মানুষের কাছ থেকে সাড়া পান, তাহলে আপনার 2 লাখ টাকা কেন, 10 লাখ টাকার প্রোডাক্ট আনতেও কি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি জাস্ট শুধুমাত্র যে কম দামে কম প্রাইসে পাবেন, এই জন্যই যে আপনি শুধু 2 লাখ টাকার মাল আনলেন, এখন ঝুঁকি নিচ্ছেন, এটা কিন্তু আমরা বলি না। আমরা বলি যে আপনি অল্প টাকায় আনেন, অল্প টাকাই করেন। হ্যাঁ, আপনি আগে আপনার গ্রাহক তৈরি করেন। আপনি যখন গ্রাহক তৈরি করবেন, তখন আপনি 10 লাখ টাকার মাল আনলেও আপনি সেল করতে পারবেন। তো এই ক্ষেত্রে ওই অল্প টাকার ভিতরেই আপনি যখন অল্প টাকার ভিতরেই আপনি তখনই কম প্রাইসে নিতে পারবেন। সেটা হলো কয়েকজন মিলে আপনি প্রোডাক্টটা নিয়ে আসবেন। 2 লক্ষ টাকার মাল আপনি 10 জনে আনলেন, 2 লক্ষ টাকার মাল আপনি 5 জনে আনলেন। আপনার মতো যারা যারা একই প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে মিটিং করবেন যে ভাই আমাদের তো বাজেট ওরকম নাই, কিন্তু এত টাকার প্রোডাক্ট আনলে আমরা কমে আনতে পারি, সুতরাং আমরা তার 10 জনে মিলে এই প্রোডাক্টটা নিয়ে আসি, এই প্রোডাক্ট গুলো নিয়ে আসি। এভাবে যদি আপনার নিজের ভিতরে যদি একটা চুক্তি করে নেন, তাহলে কিন্তু আপনি কিন্তু সেই সেম অল্প টাকায় কিন্তু প্রোডাক্টটা নিয়ে আসতে পারেন। এটা একটা হতে পারে, এই আর কি। না, এটা আপনার কথা ঠিক আছে, কিন্তু এটাতে কিন্তু যেহেতু একই বিজনেস, এক একজনের এক এক ধরনের টেকনিক বা এক একজন এক এক ভাবে বিজনেসটা করতে চায়। কেউ কিন্তু এটা কেউ কৌশলে করে, কেউ আবার সরাসরি করে। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে সবাই মিলে আমরা মালটা ক্রয় করব, এখন টেকনিক তাহলে ওইখানে যে ব্যবসার যেটা টেকনিক থাকে ওইটা কিন্তু ফ্ল্যাশ হয়ে গেল, যে আপনি জানলেন আমিও জানলাম যে কত টাকা এটার দাম হয়ে গেল। হ্যাঁ, তো ক্ষেত্রে বিশেষ এখানে যেহেতু বিক্রিটা হবেই, বিভিন্ন জায়গায় বিক্রি হবে, তা আমরা এই সিক্রেট রাখার জন্য অনেকের সাথে কিন্তু এই ব্যাপার নিয়ে কথা বলে না। কারণ আমি যদি একটা প্রোডাক্ট কিনতে পারি 800 টাকা এক্সাম্পল, আর একজন কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে 850 টাকা। হ্যাঁ, বা একসাথে নিয়ে আস যখন এটা এখানে সিক্রেট হচ্ছে যে ওরা এক জায়গাতে ক্রয় করতেছে, আমি এক জায়গা থেকে ক্রয় করতেছি। এখন আপনার এই যে পণ্যগুলো যদি একসাথে নিয়ে আসা হয়, তাহলে এটা কোনো সিক্রেট আর রইলো না। তো সেও জানলো আমিও জানলাম, এতে ঝাই ঝামেলা বেশি হইতে পারে আমার মনে হচ্ছে আর কি। না ভাই, আপনি যে যতটুকু সিক্রেটের কথা বললেন, একজন প্রাথমিক পর্যায়ের শুরুর বিজনেসম্যানের জন্য এত সিক্রেট রাখার দরকার নেই, কারণ এখন আপনার গ্রাহক তৈরি করতে হবে। সুতরাং আপনি গ্রাহক তৈরি করেন। আপনি সিক্রেট কখন আসবে, আপনি যখন অনেক টাকারই কাজ করবেন, তখন না আপনি এটা সিক্রেটের দিকে যাবেন। আপনি তো এখন আপনার ভয় তো একটা, সেটা হলো যে আমি যদি লস খেয়ে যাই, তো এই ভয়টা থেকেই তো আপনি কম দামের দিকে যাচ্ছেন। সুতরাং আপনি ওদিকে তো যাওয়ার কোনো দরকার নেই, তাই না? আর আপনার যদি ওরকমই থাকে, তাহলে তো আপনি নিজেই তো 2 লাখ টাকার মাল নিয়ে আসতে পারেন। আচ্ছা, বুঝতে পারলাম। বুঝতে পারছেন? কারণ আমার গ্রাহক তৈরি করতে হবে। আপনার 100 না না, 1000 আমি সেটা আমি গ্রাহক কিন্তু তৈরি করে সেভাবে বলিনি, আমি কিন্তু সেভাবে বলিনি। আমি বলেছি যে আপনার প্রোডাক্ট
যে প্রোডাক্ট যদি 2 লক্ষ টাকার কিনা হয় বা 10,000 টাকা কিনা হয়, সেক্ষেত্রে দামের ক্ষেত্রটা কিন্তু কম বেশ হয়ে গেল। হ্যাঁ, সেটা আমি বলছি যে তখন কিন্তু আমি চাইলে আহ, ওদের থেকে আমি কমে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু অন্য কেউ কিন্তু সেটা কমে দিতে পারবে না, সেটা আমি বলছি। যত মাল বেশি কিনা হবে তত মাল আপনার দাম কম পড়ে যাবে, সেটাই আমি বলছি আর কি। আমি তো আপনাকে যে বিষয়টা বলছি সেটা হলো ওই যে আমাদের আলোচনার ভিতরে ছিল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, মানে প্রাথমিক যে বিনিয়োগ আছে, ওই প্রাথমিক বিনিয়োগের আলোকে বলছি, ঠিক আছে? আমি কিন্তু প্রাথমিক বিনিয়োগের কথা বলছি। আমি আপনাকে কিন্তু এটা বলতেছি না যে আহ 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ইনভেস্ট আপনি করবেন না, এটা কিন্তু আমি আপনাকে বলি না। আমি আপনাকে বলতেছি যে প্রাথমিক পর্যায়ের কথাটা আমি আপনাকে বলতেছি, কারণ আমাদের আজকের ইচ্ছে প্রাথমিক পর্যায়ের আলোচনাটা ছিল। আপনি যদি এরকম সাহস থাকে বা মানে এরকম যদি আপনি ঝুঁকি নিতে চান যে আমি 2 লাখ টাকার মাল একসাথে নিয়ে আসতে পারবো, আমার কোনো সমস্যা নাই, আমি সেল করে ফেলতে পারবো, তাহলে তো অবশ্যই আপনাকে স্বাগতম, আপনি তো অবশ্যই সেটাই করবেন। কারণ 10,000 টাকার মালে আপনি যতটুকু ডিসকাউন্ট পাবেন, 2 লক্ষ টাকার মালে আপনি তার চেয়ে কয়েক গুণ বেশি ডিসকাউন্ট পাবেন, এটা তো খুবই স্বাভাবিক। সেটাই আমি বলছি, আমি এইটাই মানে বলতে চাচ্ছিলাম যে যে আমি যদি বেশি কিনি তাহলে আমার প্রাইসটা কম পড়ে যাবে, জি, আর যদি আমি কম কিনি তাহলে এটার দাম বেশি পড়ে যাবে, সেটাই আমি বলছি। যেমন মনে করেন যে আমরা যে প্রোডাক্টটা 1100 টাকা বিক্রি করতে পারি, সেই প্রোডাক্টটা একই প্রোডাক্ট অনলাইনে যারা বিক্রি করতেছে 800 গ্রাম দিচ্ছে, তারা কি করতেছে, তারা আপনার 800 গ্রাম দিচ্ছে, কিন্তু ওনারা 1200 টাকা বিক্রি করতেছে। এখন এখানে ঘটনাটা কি? এখানে ঘটনা হচ্ছে এই যে আমি অনেকের ইয়েতে ঘুরি তো, মাঝে মাঝে দেখি তো যে যারা অনলাইন বিজনেস গুলা করে, যেমন এই আপনার ঘরের বাজার বিডি.কম বা আরো কিছু পেজ আছে, এগুলো আমি ফলো করি মাঝে আচ্ছা, মাঝে। না 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 ভাই, তো এরা আমি বলি, ঘরের বাজার জি বিডি.কম এর কথা যদি বলেন, ভাই একটু মিউট করেন। ঘরের বাজার বিডি.কম এর প্রোডাক্টের মানে দাম তুলনামূলক অনেকের চেয়ে বেশি। এর কারণ কি? এটা হলো যে ওই যে পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা ব্যাপার আছে, ওটা তো জামশেদ মজুমদার বা ভাইয়ের, তো জি ওনার জি একটা জি জি পার্সোনাল ব্র্যান্ডিং আছে। তো ওই ব্র্যান্ডিংটা মজবুত হওয়ার কারণেই উনি মূলত বেশি দামে বিক্রি করতে পারতেছে। এটা স্বাভাবিক। আপনিও এরকম একজন সেলিব্রিটি হয়ে যান। তো আপনিও চাইলেও অনেক মানে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক মূল্যে আপনি বিক্রি করতে পারবেন। এটা শুধুমাত্র ও যে উনার যে প্রোডাক্ট সোর্সিং এটা না কিন্তু। উনি কিন্তু অন্যদের চেয়ে বেশি প্রোডাক্ট কালেক্ট করে কিন্তু। কিন্তু তা সত্ত্বেও উনার প্রোডাক্টের দাম একটু বেশি থাকে। কারণ হলো উনার পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক মজবুত। কারণ উনি যদি ২,০০০ টাকায়ও না 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 ভাই, লিসেন, আমি একটা একটা জিনিস বলি, মানে ওদের কস্ট বেশি। যেমন ওদের ওনার ওনার স্টাফ মনে করেন 9 জন, একটা জিনিস, ওনার স্টাফ হচ্ছে 9 জন, ওনার ওয়েবসাইট, ইভেন আপনার আদার্স, প্রতি মাসে ওনার 1 লক্ষ টাকা খরচ। তাহলে 1 লক্ষ টাকা যে খরচ, এই কারণে কিন্তু উনি এত দামে বিক্রি করছে। কিন্তু আমাদের যেহেতু কস্ট খরচ কম, সেক্ষেত্রে আমরা যদি, ওনারা যদি 800 গ্রাম দেয়, আমরা 800 গ্রামের বেশি দিতে পারছি। কিন্তু উনি কিন্তু এটা চাইলে পারে, কিন্তু সে দিবে না, কারণ ওনার একটা স্টাফের নর্মালি 15,000 টাকা, নর্মালি বললাম 15,000 টাকা খরচ, তার বেতন। তাহলে 9 জনের কত কত টাকা বেতন পড়তেছে। আর হচ্ছে ওনার ওয়েবসাইট আছে। আচ্ছা আর ভাই, ওই আমাদের যে কিন্তু যেটা আপনি আগে বললেন, না, জি আমাদের এটা বিষয় ছিল না। আমাদের যেহেতু বিষয়টা ছিল যে আমাদের মানে সোর্সিং এর এটা ছিল। তো এবং ইনভেস্টমেন্টের একটা ব্যাপার ছিল। সুতরাং এখানেই আমরা রাখি। তো এটা হলো একেকজন ব্যক্তির বা একেক প্রতিষ্ঠানের একেকটা সিস্টেম। কেউ এভাবে সেল করে, কেউ ওভাবে সেল করে। আপনার যদি কস্টিংটা যদি কম থাকে, আপনি স্বাভাবিকভাবেই কস্টিং মানে ওই অনুযায়ী আপনি করবেন। আর তার বেশি এইজন্য সে বেশি করতেছে। শুধু যে উনি যে ৯ জন বা ১১ জন ওনার যে স্টাফ, এই কারণেই যে প্রোডাক্টের দাম বেশি এরকম না। কারণ উনি ৯ জন স্টাফ তখনই নিয়েছেন যখন উনার মানে উনার সাধ্যের মধ্যে আছে যে এই ৯ জনকে সে বেতন দিতে পারবে। তখনই কিন্তু সে ৯ জন স্টাফ নিছে। সুতরাং এই যে ৯ জন স্টাফের কারণেই যে প্রোডাক্টের প্রাইসের দাম বাড়ছে এরকম না। এখন যদি সে ৯ জনের জায়গায় যদি ১৫ জন নেয়, রকমারিতে ১৭০০ জন কি থাকে স্টাফ খাটে। ১৭০০ জন। তো ১৭০০ জন কিন্তু সারা বাংলাদেশে রকমারি ৫০ টাকায় হোম ডেলিভারি দেয়। তো এখন এই রকমারি তো সেই কবে থেকেই শুনতেছি ৫০ টাকায় দেয়। এটা দিচ্ছে কেমনে? এটা দিচ্ছে তাদের হিউজ পরিমাণে সেল হয় এবং ওই ৫০ টাকা
যে নেয় আসলে 50 টাকা না, ব্যয়টা আরো বেশি, কিন্তু ওই যে হিউজ পরিমাণে সেল হয়, ওই সেলের ওই বইয়ের লাভ থেকে লভ্যাংশের একটা অংশ সে ওই ডেলিভারি সিস্টেমের ভিতরে দিয়ে দেয়, যার কারণে সে 50 টাকায় নিতে পারত। অথচ সিলেটেও যে বইটা যাচ্ছে 50 টাকায়, আবার ঢাকায় পাচ্ছেন সেটাও 50 টাকায় পাচ্ছেন। ভাই জাস্ট এটা কিন্তু আলোচনা করতেছি, এটা কিন্তু অন্য কিছু না, এটা জাস্ট আলোচনা হ্যাঁ হ্যাঁ করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এই জন্য তাহলে এটা আমাদের সেল এখান থেকে কিন্তু অনেক বিষয় আমি জানতে পারবো, বা আপনার থেকে অনেক কিছু আমি এই ব্যাপারগুলো আমি ক্লিয়ার হইতে পারবো, ঠিক আছে? অবশ্যই। তো আমি এই জন্য আপনাকে কিন্তু মানে উদাহরণ দিয়েই বলতেছি। আচ্ছা, আমাদের যারা অন্যরা আছেন তাদের ব্যস্ততা থাকলে আপনারা যেতে পারেন, কারণ আমরা কিন্তু এখন আমাদের সেশন কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। তো এখন যারা আছেন আম, আলহামদুলিল্লাহ, আর গেলেও আমাদের কোনো ই নেই। আর কারো প্রশ্ন থাকলে সেটাও বলতে পারেন, রাজিয়া আপু, জুলিয়া আপু, মাহমুদা আপু, বলতে পারেন কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয়ে। না, ভালো বলেছেন, অনেক উপকার হলো আজকে পোস্টে। ইনশাআল্লাহ আমি পোস্ট করব। আমি লিভ নিচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আমার ছেলে দুষ্টুমি করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইয়াসিন ভাই, জি বলেন। আচ্ছা তাহলে ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার দেখা হবে, সামনের সপ্তাহে আবার কথা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, কি বলেন? জাযাকাল্লাহ। ঠিক আছে, ওয়াইয়াকুম। ঠিক আছে, ওয়াইয়াকুম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো আসসালামু আলাইকুম। থাকবেন, আল্লাহ হাফেজ।